সম্মানিত সুধীমণ্ডলী এবং দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডার্স অ্যাসোসিয়েশন আয়োজিত আজকের কর্পোরেট আড্ডায় আপনাদেরকে সুস্বাগতম। আমাদের সঙ্গে আজকে রয়েছেন সাদিকুর রহমান, এইচআর ডি স্পেশালিস্ট, এবং আছেন নূর নবী লিটন ভাই, সাপ্লাই চেইন স্পেশালিস্ট। আজকে আমরা আপনাদের সাথে 1 ঘন্টা এই কর্পোরেট আড্ডাতে থাকবো। অনেক নিশ্চয় আড্ডায় গুরুত্বপূর্ণ কথা হবে। এখন নতুন সিচুয়েশনে কিভাবে আমরা বিজনেসে এগিয়ে যাব, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আমরা টিমে কিভাবে কাজ করব, সেসব বিষয় নিয়ে কথা হবে। তো করোনাকালীন সময়ে এই দূরে থেকে আড্ডা শুধু আড্ডাই থাকবে, চায়ের আড্ডা হবে না, কফির আড্ডা হবে না। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত হব না। নিশ্চয়ই কোনো এক সময় আমরা একটা বড় পরিসরে এই চায়ের আড্ডায়, কফির আড্ডায় আমরা এই আড্ডাটাকে আরো ভালো মতো জায়গায় নিয়ে যেতে পারবো। তো আমি সাদিকুর রহমান ভাইকে একটু পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম। আমার নাম তো জানছেন অবশ্যই, সাদিকুর রহমান। আমি এইচআর ব্যাকগ্রাউন্ডে জব করি। আমি লাস্ট জব পিটিআই তে করছি। অবশ্যই এটা টপ রিয়েল এস্টেট কোম্পানি, বিধায় আমরা রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনে আছি। আচ্ছা, জি নেক্সট। নূর নবী ভাই। জি প্লিজ। আমি মোহাম্মদ নূর নবী। প্রথম জব শুরুই রিয়েল এস্টেট সেক্টর থেকে। প্রথমে অ্যাসেট ডেভেলপমেন্টে ছিলাম, সেলটেক, নাবানা, এখন কনকর্ডে আছি, সাপ্লাই চেইনে আছি। ভেরি গুড ভাই। কেমন চলতেছে এখন? তো অফিস বোধহয় ম্যাক্সিমাম সময় আমরা হোম অফিস করতেছি। সাদিক ভাই, হোম অফিসের টেস্ট এবং মানে কমপ্লেক্সিটি কি, সেটা যদি আমাদের একটু বলতেন। হোম অফিসের কনসেপ্টটা কিন্তু আমরা আসলে থিওরিটিক্যাল করে এসেছি। ফ্লেক্সিবিলিটি যে ব্যাপারটা, যেটা আমাদের বাংলাদেশের কনসেপ্টে আসলে খুবই নগণ্য পর্যায়ে ছিল বলা যায়, যেটা আমাদের করোনা হয়তো একটা ম্যান্ডেটরি করে দিয়েছে আমাদের জন্য, যে এই সিস্টেমে আসলে কাজ করা সম্ভব। হ্যাঁ, এই সিস্টেমে আসলে আমাদের অনেকে নলেজ নাই, বা আমাদের নলেজের ঘাটতি আছে বিধায় হয়তো বা আমরা অনেকে ভয় পাচ্ছি বা কিছু কাজে হ্যাম্পার হচ্ছে। বাট নিয়ার ফিউচারে কিন্তু এটাই বিদেশের মতো আমাদের কালচার হয়ে যাবে। হ্যাঁ, মানে হোম অফিস কনসেপ্টটা এরকম না যে বাসায় বসে কাজ করতেছি, বাসায় বসে কাজ করার মানে আমি এরকম যেরকম ল্যাপটপ নিয়ে উঠে লাফ দিয়ে ঘুম থেকে উঠে বসে পড়লাম, এরকম না। হোম অফিস মানে এরকম যে আপনাকে 9টায় অফিস, ঠিক 9টার সময় আপনাকে একটু ড্রেস আপ করে একটা কর্নার রুমে চলে যেতে হবে। রাইট। তো আপনাকে একদম টাইট, একেবারে টাইট না হলেও আপনাকে শিডিউলের মধ্যে ফেলতে হবে। আপনাকে পুরো অফিসিয়াল ডেকোরাম আপনাকে মেনে চলতে হবে। অফিসিয়াল ডেকোরাম মেনে চলতে হবে। এটা কি এটা যদি টেকনোলজি আমরা যদি অ্যাডাপ্ট করে নিতে পারি, ইন অ্যাডিশন টু এটা কিন্তু অনেক বেনিফিট। এটা বেনিফিট আমাদের ট্রাফিকের সমস্যা থেকে আমরা মুক্ত থাকতে পারি, আমাদের টাইম কনজিউমিং কম হতে পারে। অবশ্যই এটা আমাদের ফিনান্সিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইন্ডিভিজুয়াল বেনিফিট এই কনসেপ্টে। সাদিক ভাই যেভাবে বলতেছিলেন যে হোম অফিসটা সাদিক ভাইয়ের ডিপার্টমেন্টের জন্য মানে একদম 100% বা 95% পর্যন্ত করা সম্ভব হলো, নুরুন্নবী ভাইয়ের ডিপার্টমেন্টের মধ্যে একটু ডিফিকাল্ট, মানে হোম অফিস করাটা একটু ডিফিকাল্ট। আপনার ধারণাটা যদি বলতেন। জি, ডিফিকাল্ট মানে কি, আমাদের তো সাপ্লাই চেইন কাজ করতে হয় উইথ দ্য মেনি ডকুমেন্টেশনাল অ্যাক্টিভিটিস রিলেটেড, বিভিন্ন ডিপার্টমেন্টের সংযুক্ততা রিলেটেড। যেমন আমি যে কাজটা করি, আমার রিকোয়ারমেন্টটা আসে কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট থেকে। আমার বিইউকিউ বা এই জিনিসটা সার্টিফাই করে দেয় বিইউকিউ ডিপার্টমেন্ট, ডিজাইন ডিপার্টমেন্টের বেটিং লাগে। তো এখানে দেখা যায় আমি বাসায় বসে কাজ করতে গেলে অনেকগুলো এই সাপোর্টগুলা পেতে একটু কষ্ট হয়। আবার সাপ্লায়ারের অনেকগুলা পেমেন্ট প্রসিডিউরের জন্য করতে, সেটা হয়তো আমি কিছুটা অফিসে বাসায় বসে আমার পর্বটা আমি করতে পারি, বাট আমার যে সাপোর্ট ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস, অডিট, ফিনান্স, তারা হয়তো কিছু বিষয় থাকে যে আসলে মানে আমাদের এখানে আমরা ওই হার্ড কপি পেয়ে আসলে অভ্যস্ত। তো ওইটা সবসময় হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমেলে হয়তো কাজ করে না, বা আমাদের আমাদের মার্কেটটাও আসলে ওইভাবে হ্যাবিচুয়েটেড হয়ে ওঠেনি। বাট it's working home office concept. But from this situation it's trained by us, মানে our support staff, মানে আমাদের সাপোর্ট ডিপার্টমেন্ট গুলো ট্রেন্ড হচ্ছে যে না আসলে এইভাবে করা যায়। যেমন প্রথম হোয়াটসঅ্যাপ
তা অনেকে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট অ্যালাউ করতে চাইতো না, কিন্তু এখন দেখি যে এখন এখন আস্তে আস্তে এখন করতেছে এখন আস্তে আস্তে তারা অনার করতেছে না। হোয়াটসঅ্যাপ মানে কি আসলে মেইল, একটা যেটা অ্যাপ্রুভাল, মেইলের মতো হোয়াটসঅ্যাপ মানে একটা হ্যাঁ একটা মেইলের মতো, ওনারা মেইলটারে প্রায়োরিটি দিত, হোয়াটসঅ্যাপটারে প্রায়োরিটি দিত না। তো এই দিক থেকে এটা মানে একটু সুবিধা, মানে আমরা কিছুটা ডেভেলপ হচ্ছি যে ফিউচারে। আমি এর আগে দেখছি মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলা তাদের অফিসারদের জন্য কিন্তু কোনো টাইম টেবিল মেনটেন করতো না। আমাদের যেমন লোকাল কোম্পানিগুলো আপনি এসে পাঞ্চ করতে হবে, আপনি অ্যাটেন্ডেন্স খাতা সিগনেচার করতে হবে, কিন্তু এটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ছিল না। এই টেকনোলজিটা আমরা এখন বুঝতে পারছি আসলে যে একজন অফিসার সে যেখানেই থাকে সে কাজ করতেছে। আমার দেখা বিষয় ছিল কাজটা, মাল্টিনেশনাল কোম্পানি এটা বিশ্বাস করতো যে আসলে আমার কাজটা হচ্ছে কিনা, ওই লোকটা আমার সামনে দাঁড়ায় আছে কিনা বা আমার অফিসে প্রেজেন্টেশন, এটা নট এ ফ্যাক্টর। বাট অফিস মিন্স রেসপন্সিবিলিটি, অফিস মিন্স ইয়েস ইয়েস নট এ ইয়েস, স্পেস, হ্যাঁ হ্যাঁ স্পেস, এরকম একটা এটা এরকম আগে আমাদের মধ্যে ছিল না, এখন দেখা যায় যে এটাতে আমরা অনেকটা মানে কিছুটা হ্যাবিচুয়েটেড হচ্ছে আর কি। সাদিক ভাই, এই অফিস মিন্স এর রেসপন্সিবিলিটি, অফিস মিন্স নট এ স্পেস, এটার উপরে যদি আমাদের একটু বলতেন, এটা আপনাকে মেনটেন করা তো একটু বোধহয় ডিফিকাল্ট হয় আপনার জন্য, না অফিস, বাংলাদেশের পার্সপেক্টিভ, হ্যাঁ বাংলাদেশের হ্যাঁ, আসলে রেসপন্সিবিলিটি আসবে কিন্তু আপনার ওনারশিপ থেকে। এক্স্যাক্টলি। আমাদের প্রত্যেকের কিন্তু একটা জব অ্যাসাইন করা থাকে, একটা পিয়ন থেকে শুরু করে এমডি পর্যায়ে। এখন যার যেটুকু টাস্ক, সেটা সেখানেই আপনাকে বস বা লিডার হতে হবে। এখন এক্স্যাক্টলি। ওইটা আপনি কিভাবে পারফর্ম করবেন সেক্ষেত্রে সবই তো আমার জানা থাকবে না। আমাকে কন্টিনিউয়াস অন দা জব ট্রেনিং এর মধ্যে এটাকে আপগ্রেড করতে হবে নিজেকে, এবং আমার কাজ আমাকে করতে হবে, এবং আমার টাস্ক গুলো আমাকে এনি হাউ কমপ্লিট করতে হবে। এই যে সেন্সটা থাকে, তাহলে আপনি যে কোনো কাজ আস্তে আস্তে ইনশাআল্লাহ আগিয়ে নিতে পারবেন। জি জি। তো এই যে হোম অফিসের ইয়েতে একটা বোধহয় আমাদের আপনাদের এই স্যার ডিপার্টমেন্টের একটা বোধহয় এই করোনা শিখিয়ে দিয়ে গেল যে হোম অফিস করতে মানুষকে আইটি ফ্যাসিলিটেট করা বা ট্রেনিং করা, এটার কোনো বিকল্প বোধহয় নাই, কোনো বিকল্প নেই, কোনো বিকল্প ইনফরমেশন নেই তো। টেকনোলজি আপগ্রেডেশনের কোনো বিকল্প নেই। এখন কি হয় আমাদের নট বাংলাদেশ প্রেক্ষাপটে, আমাদের ইয়াং জেনারেশন বা যেহেতু ওভারঅল ইন্ডাস্ট্রিতে আমাদের কিন্তু এমপ্লয়ীদের অ্যাভারেজ এজ দেখা যাচ্ছে আন্ডার 40। আসলে কিন্তু 40 নিচে আমাদের যদি এমপ্লয়ি অ্যাভারেজ এজ ধরি, আমরা যখন আইটি কানেকশন গুলো দিয়ে থাকি, আমরা দেখবেন আমরা অফিসে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল অ্যাক্টিভিটিস সাইটগুলো অফ রাখি। সে ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো অফ রাখি। কেন রাখি? আমরা কিন্তু সেই কালচারটা ডেভেলপ করতে পারি না। এই সাইটটা দিয়ে আমরা পজিটিভ অনেক কিছু আর্ন করতে পারি, গেইন করতে পারি। আমরা এটাকে মিস ইউজ করি, সহজ কথা। হ্যাঁ, নিজেকে ডেভেলপ না করে প্রচুর মিস ইউজ করি। এখন কিন্তু এই করোনার প্রেক্ষাপটে এসে কিন্তু আমি সে পরে ফোন দেই, হ্যাঁ। আমাদের এই করোনার প্রেক্ষাপটে এসে কিন্তু আমরা এটা হ্যালো, ইউজ করতে বাধ্য হচ্ছি। আমারই এখন আছে, আমি ইউটিউবে একটু পরে সারাদিন ফোন দিই একটা। কন্টিনিউয়াস আপগ্রেডেশন কি আছে সেটা আমরা দেখে থাকি। এই যে আমরা অনলাইনে কথা বলছি, দেখেন এটা ব্যাক যদি আমি 1 বছর আগের কথা ভাবি, আমরা অনলাইনে তো কথা বলতাম, সামান্য একটু সময় পেলে ফেসবুকে চ্যাটিং করে ঘুরে চলে আসি, ইউটিউবে কিছু গান বাজনা থেকে চলে আসি। বাট এখানে কি নলেজ গেইন করা অনেক যে অপরচুনিটি আছে অনলাইনে, সেটা আমি ইউটিলাইজ করতাম না, যেটা এখন অনেকে করছি ইনশাআল্লাহ আস্তে আস্তে। সাদিক ভাই, আপনি আপনার একটু আরেকটা আরেকটা টপিক নিয়ে আলোচনা, এই সবসময় শুনতেছি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এটা এটা আমাদের এখানে ডেভেলপ করার কতটুকু অপরচুনিটি আছে, মানে আমরা শুধুমাত্র করোনার কারণে আমরা বাধ্য হচ্ছি ডিজিটাল মার্কেটিং এর জন্য, না আমাদের হাতে কি আসলে অপরচুনিটি আছে, আমাদের সামনে এই ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা ভবিষ্যতে কি এগিয়ে যেতে পারবো, নাকি শুধুমাত্র আমরা বাধ্য হচ্ছি ডিজিটাল মার্কেটিং কনসেপ্টটাকে সামনে নিয়ে আসার? না, এটা আমরা অবশ্যই এগিয়ে যেতে পারবো। এটা এগিয়ে যেতে পারবো এই কারণেই, ডিজিটাল মার্কেটিং কনসেপ্টটা খুব অল্প পরিসরে ছিল, কারণ আমাদের আসলে সবকিছু নির্ভর করে ট্রেন্ড কালচার উপরে। আমাদের কিন্তু এখনো কালচার বা ট্রেন্ড আছে যে আমি যেটা মোবাইল কিনতে চাই, আমি তো অনলাইনে বিশ্বাস করি না, পাশে শপিং মলে যেতে চাই। আমি একটা কোনো কিছু কিনতে চাই, আমি ড্রেস কিনবো, আমি শপিং মলে যেতে চাই, তাই না? ডিজিটাল মার্কেটিং কনসেপ্টটা এভাবে আসছে কারণ এখানে কিছু আস্থার একটা ব্যাপার চলে এসেছে, ডেভেলপ করতে হবে। যেমন আমাদের অনলাইন প্লেসে যারা আছে, মার্কেটে যারা আছে, তাদেরও কিছু মানে ল্যাগিংস বলবো, তাদের অপারেশন ল্যাগিংস কারণে যে প্রোডাক্টটা দেখছে ডেলিভারির সময় তো অন্য প্রোডাক্ট দিচ্ছে, যেটা কাস্টমার স্যাটিসফ্যাকশনটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। এখন এই যে আমাদের রিয়েল এস্টেট কথা বলি, রিয়েল এস্টেট বাল্ক প্রোডাক্ট, এটা অবশ্যই আমার 1 টাকা 2 টাকা 500 টাকা বা 10,000 টাকার প্রোডাক্ট করতাম। আমি আপনি যখন কষ্ট করে একটা 1 কোটি টাকার প্রোডাক্ট কিনবো, স্বাভাবিকভাবে আমি সরজমিন দেখতে চাইবো।
যেটা ডিজিটাল মার্কেটিং কনসেপ্টে, এটা কি এখন ডিটেলস আমরা দেখার স্কোপটা আসছে, আমি দেখে নিচ্ছি। হয়তো ফাইনাল স্টেজে গিয়ে কোনো একটা সেশনে গিয়ে আমি অবশ্যই রেজিস্ট্রেশন করবো বা ট্রাই করি না কেন, এটা লাস্ট স্টেজে গিয়ে আমি ভিজিটটা দিচ্ছি। এটা আগে আমার ফ্রিকোয়েন্ট ভিজিট দেওয়া লাগতো। এবং এই কনসেপ্টটা ইনশাআল্লাহ ইন্ডাস্ট্রিতে ভালোভাবে অ্যাডপ্ট করে নিচ্ছে এবং এই ব্যাপারটা আগিয়ে যাবে এবং যাচ্ছে। আচ্ছা নুরুল ভাই, ঠিক অপোজিট আমি একটু যদি আপনাকে জিজ্ঞেস করি, যেমন সাদিক ভাই যেভাবে বলছেন ডিজিটাল মার্কেটিং কনসেপ্টে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, আপনি যখন পারচেস করেন তখন আপনার সাপ্লায়াররা এই ডিজিটাল কনসেপ্টটাকে কতটুকু ইয়ে নিয়েছে? হোয়াটসঅ্যাপে একটা ওয়ার্ক অর্ডার নেওয়া বা হোয়াটসঅ্যাপে একটা অর্ডার দিলে সে শুনতে পাওয়া, মানে আপনার কে ফলো করা, এটা কতটুকু সাপ্লায়াররা এবং কোন লেভেলের সাপ্লায়াররা এটা আপনাকে অ্যাকসেপ্ট করতেছে, করে আর অ্যাকসেপ্ট করতে পারছে না? ভেরি গুড কোশ্চেন ফর মি। যে মানে আমার অনেক সাপ্লায়াররা আছে, যেটা মনে করেন এর মধ্যে নলেজেবল সাপ্লায়ার বা কোয়ালিটি বেসড সাপ্লায়ার যাদেরকে যদি আমরা চিন্তা করি, যেমন যারা কর্পোরেট সাপ্লায়ার যারা আছে, কর্পোরেট সাপ্লায়াররা, দে আর এগ্রিড মেইল হোয়াটসঅ্যাপ ওকে, বা ইফ আই এনি নট এনি ওয়ার্ক অর্ডার সেন্ড টু হিম, আই advise him by WhatsApp, please give me these materials, I will issue you work order soon, then he will agree. But some of these vendors who like কারণ বাজার, নবাবপুর, কারণ বাজার, নবাবপুর, বাংলা মোটর, মানে এই টাইপের যারা মানে দোকান বেস বিজনেস, যাদের মানে শপ বেস বিজনেস যারা, তারা এই জিনিসগুলোরে ডিসলাইক করে। যেমন আসেন ভাই সাইন দিয়ে মালটা নিয়ে যান, সাইন দিয়ে নিয়ে যান ভাই, চালান রিসিভ করে নিয়ে যান, মানি রিসিপ্ট দিয়ে যান, মানে এই টাইপের আর একটু ডিফিকাল্টিস থাকবেই। আমরা আসলে একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে যাচ্ছি, এই ডিফিকাল্টিস এর মধ্যে কাজ করতে হচ্ছে আমাদেরকে। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা কথা বলছি রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডার্স অ্যাসোসিয়েশন আয়োজিত কর্পোরেট আড্ডায়। আপনারা যেমনটি জানেন যে রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডার অ্যাসোসিয়েশন এই সেক্টরের প্রফেশনালদের উন্নয়নের জন্য কাজ করতেছে এবং এগিয়ে যাচ্ছে। সেই সেক্টরের সকল সার্ভিস হোল্ডারদের দক্ষতা বাড়াতে এই অ্যাসোসিয়েশন কাজ করবে, নিজেদের মধ্যে বন্ডিং সৃষ্টি করবে, সেক্টরের উন্নয়নে একটা ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। দর্শক মণ্ডলী, আমাদের এই আড্ডায় আপনারা একটু কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করে আপনাদের কোনো আস্কিং থাকলে সেটা জিজ্ঞেস করবেন, আপনাদের কোনো মতামত থাকলে সেটা আমাদেরকে দিবেন। আমরা নিশ্চয়ই আপনার কমেন্টটা পড়ে আমরা আপনাদের মতামতের ভিত্তিতে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এ পর্যায়ে সাদিক ভাই যদি আমাদেরকে একটু বলেন যে করোনার প্রেক্ষাপটে এইচআরডিতে কি কমপ্লেক্সের মধ্যে আপনারা এগিয়ে যাচ্ছেন, কমপ্লেক্সের মধ্যেই নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন? আমাদের এইচআর ডিপার্টমেন্ট কিন্তু একটা ক্রিটিক্যাল ডিপার্টমেন্ট। এই কারণে বলবো, এইচআর ডিপার্টমেন্টের কাস্টমার কিন্তু এমপ্লয়ীদের হ্যাপি রাখাটাই কিন্তু আমাদের অবজেক্টিভ। এবং যেহেতু এই ডিপার্টমেন্ট ব্রিজ হিসেবে কাজ করে এমপ্লয়ি ভার্সেস ম্যানেজমেন্ট, আমাকে ম্যানেজমেন্টকে হ্যাপি রাখতে হবে, ইন এডিশন টু আমাদের এমপ্লয়িকে হ্যাপি রাখতে হবে। এখন করোনার প্রেক্ষাপটে যেটা আসছে, আসলে সবকিছু নির্ভর করে রেভিনিউর উপর। বর্তমান করোনা প্রেক্ষাপটে টোটাল ইন্ডাস্ট্রি, নট অনলি গ্লোবালি, যেহেতু রেভিনিউর ফ্লোটা ডাউন চাইছে, সেক্ষেত্রে প্রতিটা ইন্ডিভিজুয়াল কোম্পানি ক্ষেত্রেও কিন্তু রেভিনিউতে কিছু শর্টকামি এসছে। এখন সেটা কিন্তু সবকিছু একটা চেইন, আসলে রিটার্ন আর্নিং ভার্সেস এক্সপেন্স। এখন যেহেতু এই সিচুয়েশনে আমাদের অনেক কোম্পানির আর্নিং কিছুটা রিডিউস হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এমপ্লয়ীদের খরচের ক্ষেত্রে কিছুটা কনসাসনেসের ব্যাপারটা ম্যানেজমেন্ট দেখছে। সেক্ষেত্রে আমরা আর্নিংসের কস্ট অবশ্যই একটা এই সময় রিডিউস করতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, এইচআর এর চ্যালেঞ্জ এবং সাকসেস হচ্ছে এখানে, এটা এমপ্লয়ীদেরকে হ্যাপি রেখে আপনি মোটিভেট রেখে বা এই মেসেজকে, এই জিনিসগুলো এমনভাবে করতে হবে যেন এমপ্লয়ীরা মোটিভেট থাকে, তারা বাস্তবতা বোঝে। আসলে এই সাময়িক, এটা কিন্তু অবশ্যই আমরা মনে করি করোনাটা সাময়িক ক্রান্তিকাল, এটা 6 মাস হোক 1 বছর জিনিসটা ঠিক হয়ে যাবে, তখন কিন্তু আমরা আবার আগের পর্যায়ে ফিরে যাবো। এই শর্ট টাইমে যেন আমরা ডিমোটিভেট না হয়ে, ডিসস্যাটিসফাইড না হয়ে, আমাদের আউটপুট প্রোডাক্টিভিটি লস না করি কারণ। এবং এটা হবে তখনই যখন আমি প্রত্যেক এমপ্লয়ির একটা ওনারশিপ কনসেপ্টটা গ্রো করতে পারবো। দিস ইজ আওয়ার কোম্পানি, দিস ইজ মাই কোম্পানি। হ্যাঁ, আগে আমি বেতন পেতাম 10,000, এখন হয়তো বেতন আমার 7,000 করা হচ্ছে। এটা আমার 2 বছর আগে কিন্তু বেতন 7,000-ই ছিল। ব্যাপারটা এমনই, এবং সবারই কিন্তু কমছে। এবং এটা ভাবতে হবে কোম্পানি যেহেতু আমাকে আর্নিং এর ব্যবস্থা করেছে, কোম্পানি আর্ন হলে ইনশাআল্লাহ আমার হবে। সমস্যাটা হলো, আমি যখন বাস্তবতার সঙ্গে বেশ কিছু কোম্পানির সঙ্গে দেখেছি, এমপ্লয়িরা কেন যেন মনে করছে আপনারা এই সাইড থেকে একটু তাদের উপর চাপিয়ে দিচ্ছেন। এই কনসেপ্টটা আপনারা বলতেছেন যে হ্যাঁ আমরা পার্টিসিপেটরি ম্যানেজমেন্ট
কে করতেছে, কিন্তু এইচআর ডিপার্টমেন্ট, আমি আমি সব সব বলতেছি না, সব এইচআর ডিপার্টমেন্ট সব না, কিছু কিছু এইচআর ডিপার্টমেন্ট এরকম করতেছেন যে এক সময় গিয়ে মালিক পক্ষকে বা আমরা যখন বড় ফোরামে যখন বলতেছি আমরা পার্টিসিপেটরি ম্যানেজমেন্ট, কিন্তু এমপ্লয়িকে যখন দিচ্ছেন এমপ্লয়ি কিন্তু বলতেছে যে না আমার উপর চাপিয়ে দিচ্ছে। তো এই আমার মনে হচ্ছে যে একটু কমিউনিকেশন একটা গ্যাপ বোধহয়। হ্যাঁ, এটা এটা অবশ্যই কমিউনিকেশন গ্যাপের একটা অবজেক্টিভ। এখানে কিন্তু এই কমিউনিকেশন গ্যাপটা মিটিগেট করার দায়িত্ব কিন্তু এইচআর এর, সংশ্লিষ্ট এইচআর ডিপার্টমেন্ট, এইচআর পার্সোনাল। হ্যাঁ, এখানে কিন্তু এইচআর একটা, যদি বড় কোম্পানির কথা বলি, এইচআর কিন্তু একটা ফ্যাসিলিটেটর, আর কিছুই না। এইচআর শুধুমাত্র ফ্যাসিলিটেট করবে এইটাই মেসেজগুলো কনভে করবে রাইট টাইমে রাইট প্লেসে, ঠিক আছে। এবং সেক্ষেত্রে এইচআর কে, যেটা আমরা অনেকেই জানি, এইচআর বিজনেস পার্টনার একটা কনসেপ্ট কিন্তু আমাদের অনেকে জানা আছে। এটা কি জিনিস? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি বিজনেসের সাথে অ্যালাইন, নট অনলি এইচআর, যে কোনো ডিপার্টমেন্ট যদি বিজনেসের সাথে অ্যালাইন না থাকে ইটস ভেরি ডিফিকাল্ট। এখন এইচআর ডিপার্টমেন্ট যদি মনে করে যে আমি শুধু লোক দিব, লোক ছাঁটাই করবো, বেতন দিব আর তাদের লিভটা দেখবো, আর কিছুই না, তোমার এমপ্লয়ি যাই হোক, সেলস এর এমপ্লয়ি ডিমোটিভেট, সিএসডি কাস্টমার সার্ভিস ডিমোটিভেট, বা পারচেজ প্রকিউরমেন্ট এমপ্লয়ি ডিমোটিভেট, আমার কোনো মাথা ব্যথা নেই, না, দিস ইজ নট পিওর এইচআর প্র্যাকটিস। এখানে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট হেডের সাথে বসে, এইচআর হেড বা এইচআর পার্সোনাল বসে, তার ডিপার্টমেন্টে যে 10-15 জন আছে তাদের ডিসস্যাটিসফ্যাকশন গুলা দুই, ওই হেড এবং এইচআর দুইজন মিলেই সুন্দর করে কমিউনিকেশনের মাধ্যমে এগুলো মিটিয়েট করতে হবে। দিস ইজ এইচআর সাকসেস। ওকে, রুনু ভাই আপনার ঠিক এই বিষয়ে আমি একটু বলতে চাইছিলাম এরকম যে আসলে যে সাদিকুর রহমান ভাই যেটা বলছে, হি ইজ পারফেক্টলি সেড, যে আসলে এটা আমরা কোম্পানিকে কন্ট্রিবিউট করতেছি, কোম্পানি লং টাইম, যদি কোম্পানি বড় হয় আমরাও বড় হোক, কোম্পানিকে সবসময় কোম্পানি। বাট এই মেসেজটা যেটা সাদিকুর ভাই বলেছে, কিন্তু এই মেসেজটা আমার মনে হচ্ছে শতকরা 90% এমপ্লয়ির মধ্যে শেয়ার হয় না। এখন যে জিনিসটা যে শেয়ার হয় না কম, যে হয়তো এই সিচুয়েশনে আমরা যারা অফিস করছি বা করছি না, বা হোয়াটসঅ্যাপে মেইলে সব মেসেজ আসতেছে বা ইমেইলে আসতেছে, তখন এইচআর বা ম্যানেজমেন্টের যে ভিউটা, এইচআর যদি অল এমপ্লয়ের মধ্যে এভাবে সার্কুলেট করে দিত যে আমরা যে এখন বেতনটা 10% কম নিচ্ছি, 30% কম নিচ্ছি, এটা নট ফর যে আমরা কিছু তোমাদের উপরে চাপিয়ে দিচ্ছি, এটা এইরকম যে এটা হয়তো লং টার্ম প্ল্যান করে আমরা করতেছি। হয়তো এখন যদি আমরা এই প্ল্যানটা না করি, 2 মাস পরে দেখা যাবে আমার 10% এমপ্লয়ি ছাঁটাই করতে হবে বা 10% এমপ্লয়ি সেপারেশন করতে হবে। তো সেটা না করে আমরা এটা করতেছি, সবাই মিলে আমরা কোম্পানিকে কন্ট্রিবিউট করতেছি, এবং যে এই পরিস্থিতিতে আমরা সবাই কেমন আছি, কিভাবে অফিস করতেছি, কার কি অবস্থা, তার পরিবারের কি অবস্থা, এইসব খবরগুলো নিয়ে পার্সোনাল রিলেশনশিপটা একটু বাড়ানো দরকার। আমরা ঠিক অপোজিট, আপনার ক্ষেত্রে যেটাকে আপনি যদি সাপ্লাই চেইনে কাজ করেন, আমাদের সাদিকুর রহমান ভাই যেটা বলতেছিলেন সবকিছু ডিপেন্ড করে রেভিনিউর উপরে। আপনি কিন্তু রেভিনিউ, মানে রেভিনিউর একটা অংশ, একটা বড় অংশ খরচ করেন। তো এই ক্ষেত্রে আপনার পারচেজ করতে কি ধরনের সমস্যা হচ্ছে, না আদৌ কোনো সমস্যা হচ্ছে কিনা, আপনি ম্যানেজ করে ফেলেছেন সবকিছু? সমস্যা তো মনে করেন যে সাদিকুর ভাই যেটা বলছে, বা অল অফ দা থিং, যে রেভিনিউর উপরে বেস করে কোম্পানিটা রান করে, রেভিনিউটা গত 3 মাসে বা 4 মাসে অনেক কম, এবং আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে যারা আছি, আমরা যারা প্রফেশনাল বা যারা বুঝতে পারতেছি, আমরা কিন্তু এটারে ম্যানেজ করার চেষ্টা করতেছি, কানেক্টিং করার চেষ্টা করতেছি কোম্পানির রেভিনিউ এবং সাপ্লায়ার রেভিনিউটা। এখন আমার জন্য যেমন রেভিনিউটা কম, সাপ্লায়ার রেভিনিউটা সেম ওই রকম আরেক কম। যেমন এইটা কিন্তু আমাদের কনসিডার করা উচিত, ম্যানেজমেন্টেরও বোঝা উচিত, মানে যারা কোম্পানিতে আছে। এখন ম্যানেজমেন্ট অনেক জায়গায় আছে, ম্যানেজমেন্টও চিন্তা করতেছে না কিছু ফান্ড সাপ্লাই চেইনকে দেই, তারা এটা নিয়ে ম্যানেজ করুক, কিন্তু এটা ভাবা উচিত যে রেভিনিউটা যেমন আমার কোম্পানিরও কম, আমার যে সাপ্লায়ারকে আমি যদি শুধু সাপ্লায়ার ট্রিট করি তাহলে হবে না, আমার সাপ্লায়ার যে আমার পার্টনার এটা ট্রিট করতে হবে। যেহেতু আমার রেভিনিউ কম, ওই সাপ্লায়ার যে আমাকে সবসময় সাপোর্ট দিয়ে আসতেছে সেও কিন্তু আমার পার্টনার, তারও রেভিনিউ এখন কম। তো সেহেতু যে রেভিনিউটা আমি পাইতেছি, সেই রেভিনিউটা এসসিএম একটা পার্ট দেয়, সেটা সাপ্লাই চেইন এটাতে। এখন এইটাই একটু, এই জায়গায় একটু কম্বিনেশনের গ্যাপ আমার মনে হইতেছে হচ্ছে বিভিন্ন জায়গায়। কিছু কিছু ভালো কোম্পানি ওটা করতেছে, যে যাই পেয়েছি এই বন্ধের মধ্যে কিছু কিছু পেমেন্ট দিয়েছে, এবং আমরাও কিছু কিছু দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু বাট এটা অনেকটা কোম্পানি এরকম মনে করতেছে যে এই সময় পেমেন্ট দিলে মনে হয় যে হয়তো আমাদের ক্ষতি। আমরা মার্কেট থেকে এরকম শুনতেছি, বাট আমি যতদূর জানি যে আপনারা খুব ভেরি মাচ এটা ইয়ে করে, আপনাদের কনকর্ড গ্রুপ, আমাদের কনকর্ড গ্রুপ এটা একটু খুব ম্যানেজ করে ফেলেছে ইতিমধ্যে, ইনশাল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি। এটা একটা কিছুটা ধরেন যে সাপ্লায়ার একটু মানে টাকা যার আছে সেও কিছুটা একটু ভীত সন্তুষ্ট হচ্ছে যে কিছু এই সময় টাকা আমি নিয়ে রাখি,
তো এটা আমাদের ম্যানেজ করতে একটু বুঝাইতে, আমরা তো বুঝতে পারতেছি কোন সাপ্লায়ার কোন গ্রেডে আছে, এখান থেকে আমরা যাদের অবস্থা বুঝে তাদেরকে কিছু কিছু পেমেন্ট কিন্তু আমরা করে তাদেরকে সচল রাখতেছি, এবং কোম্পানিও বলছে না যে পেমেন্ট দেন, এভাবে ম্যানেজ করে চলতে হচ্ছে আর কি। কিন্তু ওভারঅল জিনিসটা ধরেন যে আগের তুলনায় 30% চলে আসছে আর কি। ধরেন যে সে নতুন ম্যাটেরিয়ালস নেওয়া বা পেমেন্ট দেওয়া বা প্রসিডিউর, এইসব জিনিসগুলো ধরেন আগে যে প্রসিডিউরটা খুব সহজ স্বাভাবিকভাবে হচ্ছে, এখন ওই প্রসিডিউরটা অনেক সহজ স্বাভাবিক হচ্ছে না, টপ ম্যানেজমেন্ট থেকে অ্যাপ্রুভাল নিয়ে পেমেন্ট দেওয়া লাগতেছে, এরকম প্রসেসগুলো হয়ে যাচ্ছে। তবে আমরা ম্যানেজমেন্ট আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, আমরা সাপ্লায়ারদেরকে ওইভাবে ম্যানেজ করার চেষ্টা করতেছি আর কি। তো এটা একটা মানে চ্যালেঞ্জ হচ্ছে, এবং এখান থেকে আমরা কিছু শিখতেও পারতেছি আর কি, যে কিভাবে আমাদের প্ল্যানিংটা প্রসিডিউরটা, আগে যেমন আমরা স্বাভাবিক প্রসেসে প্রত্যেক মাসে একটা পেমেন্ট করতাম, এখন পেমেন্ট মোডটা সেট করার সময় কিছুটা জিনিস সেট করি, যে সাপ্লায়ারকে আমি গত মাসে পেমেন্ট দিয়েছি 5 লাখ টাকা, এখন সে 10 লাখ টাকা পাবে, কিন্তু এখন তাকে হয়তো আমি 2 লাখ টাকা দিচ্ছি, যাকে গত মাসে দেই নাই তাকে এই মাসে আবার 2 লাখ টাকা দিতেছি। আবার আমি চিন্তা করতেছি যে সামনে আমার যে ওয়ার্ক ফ্লোটা আছে সেটার সাথে ম্যাটেরিয়ালস ফ্লোটা অ্যালাইন করতে হলে আমার যে যে দরকার ওইভাবে খুব মানে অনেকটা টাইট শিডিউল করে, যাতে আমার কনস্ট্রাকশনটা ঠিকমতো থাকে, আমার সাপ্লায়াররা যখন মানে বেঁচে থাকে, উইন-উইন সিচুয়েশন আমরা তৈরি করার চেষ্টা করছি কনসিডারিং দ্য প্যান্ডেমিক সিচুয়েশন। এক্স্যাক্টলি। সাদিক ভাই, আমরা দেখছি যে আমাদের এমপ্লয়ি এতে ছাঁটাই করতে হচ্ছে, আমাদের এমপ্লয়ীদেরকে কাট ডাউন করতে হচ্ছে, মানে আমাদের আর্নিং যখন করে গেছে। তো এই বিষয়টা যদি আমরা তো জানতাম না যে করোনার মতো এরকম একটা বিষয় আমাদের সামনে দেখা দিবে। তো আমরা এই করোনাকে মাথায় রেখে আগামী 10 বছর বা আগামী 20 বছর কিভাবে চলবো, এইচআরডি ডিপার্টমেন্ট থেকে নিশ্চয়ই এরকম কোনো কিছু ভাবতেছে যে ইফিশিয়েন্ট এমপ্লয়ি ডাটাবেস কিভাবে করা যায়, আমাদের এমপ্লয়ীদেরকে এটা কিভাবে অ্যাসেটে রূপান্তর করা যায়। এই বিষয়ে যদি কিছু আমাদের একটু বলতেন যে ইফিশিয়েন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সম্বন্ধে করোনা আমাদেরকে কি শিখিয়ে দিয়ে গেল। করোনার সাথে সাথে আমি বলবো যে ট্যালেন্ট ম্যানেজমেন্ট যেটা টুলস আমাদের এইচআর আছে, এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল কন্টিনিউয়াস আমরা করে থাকি। এটা কিন্তু ট্যালেন্ট মানে ইফিশিয়েন্ট এমপ্লয়ি কিন্তু কোম্পানি অ্যাসেট। কারণ আমরা জানি যে প্রতি এমপ্লয়ি কস্ট ভার্সেস রিটার্ন, এটা কিন্তু ফিনান্স থেকে বা আমরা এইচআর অডিটিং বলে বা এইচআর অ্যাকাউন্টিং পয়েন্ট অফ ভিউ থেকে একটা এমপ্লয়ির পিছনে যে ইনভেস্ট করি এবং তার সাথে যে কোম্পানি কত রিটার্ন আশা করে তার ট্যাক্সের মাধ্যমে এটা কিন্তু অ্যানালাইসিস করা হয়। এখন করোনার কারণে যেহেতু টোটাল বিজনেসের আর্নিং রেভিনিউ বলেন বা টোটাল বিজনেস পোর্টফোলিও মনে করেন যে 30% ডাউন হয়ে গেছে, সেক্ষেত্রে আমার 30% এমপ্লয়ি কস্ট কিন্তু বেড়ে গেল। ঠিক আছে। আর প্রকিউরমেন্ট বা আদার্স ডিপার্টমেন্টে কিন্তু তাদের কাজ বন্ধ রাখলে, যেমন এইচআর ডিপার্টমেন্ট যেহেতু লাইভ ম্যান পাওয়ার নিয়ে কাজ করে, এখানে কিন্তু কোনো অংশেই সে আমার স্যালারি মনে করেন 5 কোটি টাকা আমার কোম্পানির স্যালারি, এটা কিন্তু করোনার জন্য 2 টাকা কমবে না, করোনার জন্য 5 টাকা বাড়বেও না, আমার 5 কোটি টাকা কিন্তু খরচ ফিক্স। বাট আদার্স ডিপার্টমেন্টে কি হয়, তাদের অপারেশন কম করলে খরচ কমবে, এটা ওভারহেড কস্টটা ফিক্স আমাদের এইচআর এর ক্ষেত্রে। এখন এখানে যেহেতু টোটাল কোম্পানির রিটার্ন বা রেভিনিউ আপনার 30% 40% 50% ডাউন হয়ে গেছে, সেক্ষেত্রে এই কস্টটাও আমাদের জন্য একটা বেশ বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আমরা কি করি, এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন রাখার জন্য বা আমাদের সবাই মিলে আমরা একসাথে থাকি, সবাই বেঁচে থাকি, এই কনসেপ্ট আমরা কি করি যে আমরা সব এমপ্লয়ি থাকুক, বাট এই সময় স্যালারি একটু ডাউন করি, সবার স্যালারি আমরা 30% ডাউন করছি। হ্যাঁ, এই মেসেজটা যদি আমরা ভালোভাবে পজিটিভলি দেই, তাহলে কিন্তু কোনো এমপ্লয়ি চাইবে না আমার চাকরিটা যাক, আমার স্যালারিটা কমুক, আমি বেঁচে থাকি। ঠিক আছে। বাট এমনও কিছু সিচুয়েশন হয়ে যায় যেখানে কিছু চ্যালেঞ্জ নেওয়া হয়, যেখানে আসলেই আমরা রিটেন করতে পারি না এমপ্লয়ীদের। সেক্ষেত্রে কিছু ট্যালেন্ট এমপ্লয়ীকে রেখে আমাদের কিছু যে এমপ্লয়ি গুলোকে আসলে এখন আইডিয়াল মনে হয় সেগুলোকে আমাকে সরি বলতে হয় সেপারেশন পয়েন্ট অফ ভিউ থেকে। ঠিক আছে। এটা আসলে ওয়ার্ল্ডের সব জায়গায় হচ্ছে। এটা আসলে এটার ভিতরে যারা পড়ছে তারা অবশ্যই বলবো ব্যাড লাক, বাট অবশ্যই তাদের আশাহতের কারণ নেই, কোথাও না কোথাও ব্যবস্থা নিতে হবে। সেক্ষেত্রে আমি এমপ্লয়ীদের বলবো যাদের এই দুর্ঘটনাগুলো ঘটছে তারা যেন সেলফ ডেভেলপমেন্টের খুব জোর, সেলফ ডেভেলপমেন্ট কোনো বিকল্প নেই। এই আইডিয়াল টাইমে যে আমরা যে মার্চ মাস থেকে আমরা অনেক টাইম পেয়েছি, সেলফ ডেভেলপমেন্ট অনেক অপরচুনিটি ছিল, আছে এখনো। না সাদিক ভাই, আমি আপনার সাথে একটু সেলফ ডেভেলপমেন্টের যে বিষয়টা বললেন, মার্চ মাস থেকে অনেক সময় কি যেমন এমপ্লয়িরা পেয়েছে, মার্চ মাসে কিন্তু হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট আপনারাও কিন্তু পেয়েছেন যে আপনার এমপ্লয়ীদেরকে আরো ডেভেলপ করা যায় কিনা। এই সময়টা তারা বসে ছিল বা সামনে আরো না, আমি ডেভেলপ করার কথা বলছি,
ডেভেলপ করার কথা বলছি, ডেভেলপ বলতে এইটা বলতে যাচ্ছি, সে আমার ডিপার্টমেন্টে, আমি বলি আমার সেলস ডিপার্টমেন্ট, যেহেতু টোটাল হ্যাম্পার করে সেলস মার্কেটিং এ, সেলস ডিপার্টমেন্ট আমার 300 এমপ্লয়ি আছে। যেহেতু টোটাল ইন্ডাস্ট্রিতে এখন সেলস এর অবস্থা খারাপ বা কম, আমার এখন হাফ এমপ্লয়ি হলে চলে যায়। কারণ আপনি জানেন আমরা এখন অনেকে রোস্টারিং ডিউটি করি, আসলে কিন্তু অর্ধেক এমপ্লয়ি দিয়ে এখন অফিস চলছে, তাই না? এখন হাফ এমপ্লয়ি হলে চলে যায়, বাকি যে 100 এমপ্লয়ির স্যালারি বা আদার্স ফিক্সড কস্ট আছে, সেই কস্ট আমরা কিভাবে অ্যাডজাস্ট করবো কোম্পানি খরচের সাথে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কিছু নিউ কামার বা আদার্স এমপ্লয়ীদেরকে কোম্পানি কিছু ফিচার বেনিফিট দিয়ে আমাদের সরি বলতে হচ্ছে। এটা আসলে কিছু করার থাকছে না। হ্যাঁ, এক্ষেত্রে আমরা কি করি বা এইচআর ডিপার্টমেন্ট করা উচিত, এই এমপ্লয়ীদেরকে কিন্তু অবশ্যই একটা গ্রিন ফোল্ডার বলে এটাকে, গ্রিন ডাটাবেজে আমাদের এই এমপ্লয়ীদের লিস্টটা রেখে দেওয়া উচিত। যখন এক্সপো অপরচুনিটি কিন্তু অনেক লিঙ্ক কিন্তু তৈরি হয়, অনেক লিঙ্কে কিন্তু আমাদের এমপ্লয় চাই যে আমি কিছু সেলস এমপ্লয় চাই 5 জন বা 7 জন, আমি কিছু প্রকুরমেন্ট চাই, আমি কিছু অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড চেয়ে চাই, যারা আমরা ক্লোজ করছি, যেটা আমি করে থাকি এখানে, আমরা কিন্তু সেখানে তাদেরকে রেফার করে দিই। আবার ঠিক নিয়ার ফিউচারে আমার কোম্পানিতে লোক লাগবে আবার, অবশ্যই 3 মাস পরে আবার কিন্তু লোক লাগবে। আমি কিন্তু ফার্স্ট প্রায়োরিটি তাদেরকে দিব যাদেরকে আমি হ্যাক করছি বা সেপারেশন পার্টিস কোর্স, ক্লোজিং এর পার্টিস, এই হোপ গুলো দিয়ে কিন্তু আমাদের সাময়িক তাদেরকে ক্লোজ করতে হয়, করা উচিত। আমি আমি যেটা বলতেছিলাম সাদিক ভাই, সেটা হলো এমপ্লয়ি ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমাদের দেশের প্রেক্ষাপটে যেরকম এমপ্লয়ীদের মধ্যে একটা ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের একটা ভীতি কাজ করে, আবার একটা শ্রেণী বলেন যে ট্রেনিং ডেভেলপমেন্ট করে কি হবে, আমরা তো অনেক জানি আমাদের সেলফ ডেভেলপমেন্ট ফুলফিল। এই যে 3 মাস আমরা ঘরে বসে থাকলাম এবং আগামীতে আরো বসে থাকবো, এটা কিন্তু আপনাদের জন্য খুব অপরচুনিটি। যারা লার্নিং এন্ড ডেভেলপমেন্টে কাজ করতেছেন তারা এই এমপ্লয়ীদের এই সময়ে কিন্তু কাজে লাগাইতে পারতেন। আমরা কিন্তু আমি হাতে গোনা আমার কয়েকটা কোম্পানিকে দেখি, তারা কিন্তু এই অপরচুনিটিটা কাজে লাগায়নি তাদের লার্নিং এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে। এটা সত্য কিনা, মানে আমার অবজারভেশনটা সঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা এটা কিছুটা সত্য, ওই কারণেই আমি বলি আসলে আমাদের প্রাইভেট সেক্টর গুলো বলি, আমাদের দেশীয় কোম্পানিগুলোর অর্গানাইজেশন গুলো এমনভাবে সাজানো থাকে, আমাদের প্রতিটা এমপ্লয়ি তার ডে টু ডে টাস্কে এত এঙ্গেজ থাকে, তাকে যে অ্যাডিশনাল কিছু নলেজ গেইন করার অপরচুনিটি আমরা দিতেই পারি না তাকে। হ্যাঁ, এটা কিন্তু একটা এমপ্লয়ি যদি আপনি 5% গেইন করতে পারি আমরা নলেজ, তার প্রোডাক্টিভিটি কিন্তু 10 to 20% বৃদ্ধি হয়। এই কনসেপ্টটা আমাদের ম্যানেজমেন্ট বলি বা আমাদের অপারেশন হেড যে লাইন হেড আছে তাদের সাথে আমাদের অনেক বার্গেনিং এ অনেক সময়, আমরা যখন ট্রেনিং ডেভেলপমেন্ট 3 দিনের একটা ট্রেনিং এর কোর্স আমি রান করলাম টোটাল 20 জন এমপ্লয়িকে নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, ফর এক্সাম্পল আইটির উপরে বা কমিউনিকেশনের উপরে। আর কমিউনিকেশন সবই জানি, কিভাবে সেলতে খুব ভালোভাবে জানি, কি শেখাবে ওরা? আমি কিন্তু শেখাচ্ছি না, আমি কিন্তু রিসার্চ পার্সন নিয়ে এসেছি, ঠিক আছে? ওনারা মনে করে 3 দিন কিছু শেখার দেওয়া না, হচ্ছে 3 দিন সেল করলে অনেক লাভ। হ্যাঁ, 3 দিনের সাথে 3টা ইউনিট সেল করবে, এটা কিন্তু রেগুলার কন্টিনিউস প্রসেস, বাট ডেভেলপমেন্টটা কিন্তু আমার লং টার্ম বেনিফিট। হ্যাঁ, আমি যদি এই ট্রেনিং সেশন গুলো ইউটিলাইজ করি, এটা নট অনলি মি, নট অনলি এইচআর ডিপার্টমেন্ট, প্রতিটা ডিপার্টমেন্ট হেড কিন্তু একটা এইচআর ম্যানেজার, এই কনসেপ্ট রাখতে হবে। উনি যদি ওনার এমপ্লয়ি, ওনার যে 20 জন বা 30 জন এমপ্লয়ি ওনার আন্ডারে আছে, ওনাদের ডেভেলপমেন্ট, ওনাদের স্কিল ডেভেলপমেন্ট দায়িত্ব কিন্তু ওনার নিজেকে নিতে হবে। এইটা জাস্ট ফ্যাসিলিটেট করে দিবে, এটা করলে কিন্তু এই বেনিফিট, এটা করলে এই বেনিফিট আসে না, আমি এটা করবো। এই অ্যালাইনমেন্টে আমাদের কিছুটা ঘাটতি কিন্তু অনেক ডিপার্টমেন্ট রয়ে গেছে আমাদের বাংলাদেশ পয়েন্ট অফ ভিউ থেকে, যেটা হয়তো নিয়ার ফিউচারে আমরা বুঝবো এবং এটা হয়তো রিকভারি করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, আমরা একটু নুরনবী ভাইয়ের কাছে যেতে চাই যে আমরা তো এই করোনার সময়ে বা আমরা যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে একটু প্রতিটা সেক্টর পড়েছে, রিয়েল এস্টেট সেক্টরও পড়েছে। আবার যখন এখন একটু করোনার পরিস্থিতি একটু ভালো হচ্ছে, আমাদের সব জায়গায় প্রোডাকশন বা আমাদের রিয়েল এস্টেটের কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে, সুতরাং আপনাকে কিন্তু মালামাল সরবরাহ শুরু করতে হচ্ছে। আবার একইভাবে যে পরিমাণ সরবরাহ করতেছেন সেই পরিমাণ টাকাও আপনি দিতে পারবেন কিনা একটু ক্যালকুলেশন যদি বলি যোগে, মানে 2 2 4 মিলে না। সব দিক দিয়ে মিলে আসলে পার্সোনাল কমিউনিকেশনটা কিন্তু একটু বেশি প্রয়োজন এখন সাপ্লায়ারদের সাথে। সেই দিক দিয়ে আপনি আপনার ডিপার্টমেন্ট নিয়ে কতটুকু সাপ্লায়ারদের সাথে যোগাযোগ রাখতেছেন, যে আপনার ফিল্ডে আর মাঠে আছেন, এটা যদি আমাদের সাথে শেয়ার করতেন যে হাউ টু হ্যান্ডেল ইট। জি, এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কিন্তু আমরা সবাই আসলে মানে এটার থেকে একটু দূরে আছি। আপনার এই কথাটা এখন যেটা মানে আমাকে শিখালো, মানে আমি আপনার থেকে শিখলাম
যে আসলে আমরা এখন মনে করতেছিলাম মানে আমাদের মাঝে এমন একটা ছিল যে আমরা তো যেহেতু গত 3-4 মাস অফিস ক্লোজ বা কোনো পেমেন্ট ওইভাবে সাপ্লায়ারের সাথে করি নাই, এখন হয়তো ফোন করলে সাপ্লায়ার মানে আমাদের প্রত্যেকের মধ্যে একটা এরকম টেন্ডেন্সি ছিল। কিন্তু আমি দেখেছি আপনার যেটা যাদের যাদের সাথে আমরা পার্সোনাল কমিউনিকেশন করছি তারা কিন্তু হ্যাপি হয়েছে। তবে এটা কিন্তু একটা মেইন গোল এখন হওয়া উচিত। মানে আমি সাপ্লায়ারকে টাকা দিতে পারি কি পারি না, মানে আমি যে অপারেশন আছি লাইভ আছি আমি তাকে ফিল করছি, সে আমার থেকে টাকা পাবে বা আমার কোম্পানি থেকে টাকা পাবে, তাকে আমার দরকার আছে, এই জিনিসটা কিন্তু কমিউনিকেশনের মাধ্যমে ফিল হয়। তো এখন এই কমিউনিকেশন আমরা অনেকেই করি না, কিছু কিছু ক্ষেত্রে করেছি এবং আমরা অনেকে দেখেছি বা আমি শুনেছি যে আমার কিছু সাবঅর্ডিনেট বা অনেকে বলছে যে স্যার খালি ফোন করতেছে, ফোন তো ধরতেছি না। তখন আমি আপনার এই পদ্ধতিটাকে বলছি যে ভাই ওনার সাথে ফোন করেন, কথা বলে ওনাকে আশ্বস্ত করেন যেহেতু পেমেন্ট আমরা দেবো আপনার লাগবে, নট অনলি পেমেন্টটা, ওনার ফোন করার আগে আপনার ফোন করা উচিত ছিল। এভাবে কিন্তু আমরা এই কমিউনিকেশনটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। এই কমিউনিকেশন থাকলেই কিন্তু সাপ্লায়ার মনে করতেছে না স্যার আমাকে মনে রেখেছে বা এই কোম্পানি আমাকে মনে রেখেছে, আমার থেকে যে টাকা পাবো এটা সত্য আছে, ঠিক আছে, ওনারা এগুলো ভুলে যাবে না। এরকম একটা ডেভেলপমেন্ট আর কি, পার্সোনাল রিলেশনশিপ ডেভেলপমেন্ট হয়। আর আসলে সাপ্লাই চেইনটা আমাদের মধ্যে মানে অ্যাজ এ মানে বাংলাদেশ পার্সপেক্টিভে সবাই মনে করে কি বা একটা যে সাপ্লায়ারের সাথে আমার সম্পর্ক মানে কি এটা একটা খারাপ, কিন্তু আসলে সাপ্লাই চেইনটা হলো মানে যদি আমরা যে প্রফেশনাল সাপ্লাই চেইন দেখেন বা বেস্ট মানে আপনার গ্লোবাল সাপ্লাই চেইন দেখেন, তারা কিন্তু এটা বলে যে আপনি আগে বিল্ড আপ করেন রিলেশনশিপ উইথ দ্য সাপ্লায়ার অ্যান্ড মানে আপনার কোম্পানি, মানে দুইজনকে পার্টনারশিপ মনে করেন। নবী ভাই, আমরা আমাদের কাজে যেহেতু আমরা একসাথে কাজ করি একই কোম্পানিতে, একটা উদাহরণ দিই। আমরা যখন মার্চ মাসে আমার সমস্ত সাপ্লায়ারদেরকে কোভিড-19 অ্যাওয়ারনেস নিয়ে আমি পার্সোনালি যখন মেল SMS দিয়েছি, সাপ্লায়ার হ্যাপি, তারা কল ব্যাক করে আমাদেরকে থ্যাংক ইউ জানিয়েছে। আমার একটা লিফটের সার্ভিসের লোকে আমি এমডি সাহেবকে ফোন দিয়েছি, স্যার কেমন আছেন, উনি ভাবছিলেন যে আমার হয়তো লেক সিটির কোনো লিফটের কোনো প্রবলেম হয়েছে, তা আমাকে ফোন করে বলতেছে যে বস আপনি এমন এক সময় ফোন দিয়েছেন, আমার লোকজন তো কেউ নাই। তো আমি তো বললাম যে স্যার আমি তো আসলে আপনাকে ফোন দিয়েছি কাজের জন্য না, আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। মানে সে এত প্লিজড হয়েছে যে আমার মনে হয় যে আমি আমি জানি আমি শিওর যে উনি এই অনুষ্ঠান দেখতেছেন না, তার কারণ উনি ওই গ্রুপে নাই, যে আমি ওনাকে এই যে একটা ফোন কল, এই ফোন কল থেকে হয়তো আগামী 5 বছর আমি ওনার কাছ থেকে বেনিফিট নিতে পারবো। আমি কথাটা উদাহরণ ধরে আমাদের সঙ্গে এটা এই উদাহরণটা খুবই জাস্টিফাইড একটা উদাহরণ আপনি বলেছেন। এবং আমরা মনে করেন যখন ফ্রি ছিলাম তখন যারা ধরেন শতকরা হয়তো 30-20% সাপ্লায়ারদের সাথে কমিউনিকেট করেছি, তাদের থেকে আমরা যে ফিডব্যাকটা পেয়েছি যে স্যার আপনি ফোন করেছেন অনেক ধন্যবাদ স্যার, আমরা তো অনেক লোকের ফোন করতেছি স্যার, ফোন ধরতেছে না, আমি কিন্তু টাকা চাওয়ার জন্য ফোন করতেছি না, কিন্তু সে মিন করতেছে আমি টাকা চাইতেছি। তো স্যার এখন আসলে আপনি সুস্থ থাকলে আমার কাজটা সম্পূর্ণ হবে বা টাকা দেওয়ার জন্য চেষ্টা করবেন, যদি আপনি সুস্থ না থাকেন এখন আপনি কি অবস্থা আছেন এটা জানার জন্য কিন্তু আমি ফোন করতেছি, কিন্তু আপনারা অনেকেই মনে করতেছেন স্যার হয়তো আমরা টাকার জন্য ফোন করতেছি। ফোন ধরাটা খুব জরুরি। আমি আমার আরেকটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলি, আমি আমার লাইফে একবার বিপদে পড়ছিলাম, তো আমি তখন আমাকে ব্যাংক আমার কাছে টাকা পেত, আমি তখন ডিসিশন নিলাম যে ব্যাংকের কোনো ফোন আমি মিস করবো না। যতবার ফোন দিছে আমি ফোনে কল করছি, এবং ওই লোনটা যখন আমি শোধ করেছি ব্যাংক আমাকে ডেকে নিয়ে আমাকে একটা সার্টিফিকেট দিছে একটা গুড কাস্টমার হিসেবে। তা আমি বললাম যে আমার গুড কাস্টমার বানালেন, আমি সরাসরি ম্যানেজার সাহেবকে বললাম, এটাও স্ট্যান্ডার্ড চার্টারের ঘটনা, যে আমি তো গুড কাস্টমার, আমি তো ডিফল্টার কাস্টমার। আপনি দেখেন লোন যখন ক্লোজ করলাম তখন আমার 7টা ইনস্টলমেন্ট ডিউ, এই অবস্থায় এসে আমি লোন ক্লোজ করলাম। তো উনি তখন আমাকে কাগজপত্র দেখালেন যে আমার কমিউনিকেশন পার্সোনাল যারা কমিউনিকেশন করে ওটা কি কল সেন্টার থেকে বলেছে যে আপনি কোনোদিন কোনো কল মিস করেন না। তার মানে ওদের যে একটা ভয় যে এটা আমার এই কাস্টমারটা হারাই যেতে পারে, আমার কাস্টমার টাকা না মেরে দিয়ে চলে যেতে পারে, সেই ভয়টা থাকে না। একইভাবে সাপ্লায়ার যে লোক আমার কাছে টাকা পায়, সে যখন ফোন করে আমি যখন তার ফোনটা ধরে পোলাইটলি আমি এই সিচুয়েশনটা বুঝাইতে পারবো, তখন সে আমাকে ওই টাকা তো পড়ে থাকো আরো আমাকে মাল দিতে হয়তো উৎসাহী হবে। এনিওয়ে এটা একটা কথা আমি বলি, যখন আমরা ফোন ধরেছি বা করেছি তখন তারা বলছে যে স্যার যেহেতু এখন এই সময়, আমি বলি না আমি আপনার থেকে 10 লাখ টাকা পাবো, 10 লাখ টাকা দেন স্যার, আপনি আমার কিছু টাকা দেন আমি চলি, মানে আমিও থাকি আপনিও থাকেন, মানে কমিউনিকেশনটা ঠিক থাকলেই এটা মানে সে হ্যাপি যে স্যার আপনি আমার 10 লাখের মধ্যে এখন 50,000 টাকা দেন,
আমি স্যার সময় পার করে আবার আপনি সময় সিচুয়েশন ছুটি করে আবার দিন, আমার থেকে মাল নেন। মানে এই কমিউনিকেশনটা আমাদের সবারই এটা রাখা উচিত। আমরা যারা মনে করি যে আসলে কমিউনিকেশনের প্রবলেম, সেটা না, আসলে কমিউনিকেশন করলেই কিন্তু রিলেশনকে ডেভেলপ হয়। ধরো আমি যদি একবার নিজে থেকে ফোন করি, উনি কিন্তু আর দুইবার আমাকে ফোন করে টাকা চাইবেন। আর যদি আমি ওনার ফোনটা না ধরি, তিনি দিনের মধ্যে আমাকে বারবার ফোন করবে, ওনার মধ্যে একটা হেজিটেশন তৈরি হবে, আমাদের মধ্যে একটা হেজিটেশন তৈরি হবে। কমিউনিকেশনটা মাস্ট। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কথা বলছি রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডার আয়োজিত ফেসবুক আড্ডা, কর্পোরেট আড্ডা। আপনারা আমাদের সাথে যারা আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনারা কমেন্ট করবেন এবং আমাদের এই অনুষ্ঠানটা শেয়ার করবেন, বেশি বেশি মানুষের কাছে যাবে, তাহলে আমরা বেশি বেশি কমেন্টস পাবো এবং আমরা আমাদেরকে শুধরাইয়ে নিতে পারবো। সাদিক ভাই, একটা প্রসঙ্গ আমার কাছে আসতেছে, এটা আমি নেগেটিভলি চিন্তা করতেছি না, কিন্তু অনেকের মধ্যে এই চিন্তাটা আসে যে ডিজিটাল মার্কেটিং আসলে বোধহয় আগে লাগতো 10 জন মানুষ, এখন বোধহয় 5 জন মানুষের চাকরি যাবে, লোক সংখ্যা কম লাগবে। ডিজিটাল মার্কেটিং কনসেপ্ট, ডিজিটাল কমিউনিকেশনের কনসেপ্ট আসলে কি তাই, নাকি ডিজিটাল মার্কেটিং যখন আসবে, কমিউনিকেশন আরো ফাস্ট হবে, তখন এমপ্লয়মেন্ট আরো বাড়বে, অপরচুনিটি আরো বাড়বে? আসলে যদি আমাদের একটু বুঝিয়ে বলতেন স্যার। হ্যাঁ, এই ধারণা বা ভয়টা কিন্তু অনেকের ভিতরে আছে যে ডিজিটালাইজেশন হলে মনে হয় আমার চাকরি চলে যেতে পারে, আমার লস হতে পারে, আমার ক্ষতি হতে পারে, ব্যাপারটা এমন। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং বা ডিজিটালাইজেশন যদি হয়, অবশ্যই আমার টাস্ক গুলো অনেক ইজি হয়ে যাবে। কম ম্যান পাওয়ার দিয়ে আমি বেশি কাজ করতে পারবো। হ্যাঁ, খুব ইজিলি কিন্তু আমি মেসেজ গুলো চারিদিকে আমি ডিস্ট্রিবিউট করতে পারছি। হ্যাঁ, এটার ক্ষেত্রে বিজনেস অপরচুনিটি অবশ্যই এটা বাড়তেই থাকবে ডিজিটাল মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে। সেক্ষেত্রে আমাদের ম্যান পাওয়ারের যে ব্যাপার চলে এসছে, সেখানে ম্যান পাওয়ার কিন্তু যখনই আমি অপরচুনিটি বাড়বে, আমাকে ম্যান পাওয়ার আলটিমেটলি লাগবেই। এখন যদি আমি সেই ডিজিটাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি নিজেকে ডেভেলপ না করে, নিজেকে কপ আপ না করে নিতে পারি, তাহলে কিন্তু আমাকে জোরে যেতে হবে। অর্থাৎ লার্নিং এন্ড ডেভেলপমেন্টের কোনো বিকল্প নেই। কন্টিনিউয়াস নিজেকে আপডেট করতে হবে, সিস্টেমের সাথে নিজেকে আপডেট করে নিতে হবে, নতুন অপরচুনিটি আসবে সেগুলো নিতে হবে, থ্রেট আসবে সেগুলোকে আপডেট করে নিতে হবে, এই নিজেকে গ্রো করতে হবে। গ্রো করে নিজে এক্সপ্যান্ড হবে, কোম্পানি এক্সপ্যান্ড হবে, টোটাল মার্কেট এক্সপ্যান্ড হবে। দিস ইজ দ্য রিয়ালিটি। নুনু ভাই, আপনার টিম ম্যানেজমেন্টের জন্য কি করতেছেন? এখন তো আপনি 100% আপনার সহকর্মীদের অফিসে আনতে পারতেছেন না, তো কিভাবে ম্যানেজ করতেছেন? এখন যেটা আমার কোম্পানি যেটা করেছে, বা সবারে যে জিনিসটা, আগে হয়তো বা আপনিও এখানে আছেন জানেন, যে কিছু বাইন্ডিং ছিল, ইআরপি আমি অফিসে থাকলে ব্যবহার করতে পারবো, অফিসের বাইরে থাকলে ব্যবহার করতে পারবো না। আমার টিমের মধ্যে ধরেন শতকরা 90% লোক ইফিসিয়েন্ট, মানে 95% বলেন, আমার যে টিমটা আছে সব ইফিসিয়েন্ট টিম, মানে তারা সবাই অনলাইন বা ইআরপি বা অল সফটওয়্যার রিলেটেড ওকে আপডেট। তো তারা, আমাদের তেমন কোনো সমস্যা হচ্ছে না, যেহেতু বাসায় সবার ল্যাপটপ আছে, বাসায় ইআরপি আছে। যেসব সাপোর্টগুলো দরকার, যেটা দরকার হয় আমি আপনার বা যাদের অ্যাপ্রুভাল লাগে, আমরা আবার সবসময় অনলাইনে সচল আছি। যে কোনো একটা সিএস বা একটা কম্পারেটিভ স্টেটমেন্ট করে তারা আমাদেরকে অনলাইনে সেন্ড করতেছে, আমরা ওইটা আবার অনলাইনে অ্যাপ্রুভ করে দিচ্ছি, সে তার থ্রুতে আবার ওটা দিয়ে ওয়ার্ক অর্ডার করে দিতে পারতেছে, সফটওয়্যারকে ওয়ার্ক অর্ডার মেল করতে পারতেছে। 90% কাজ স্মুথলি আমি মনে করতেছি আমাদের হচ্ছে। 10% যেটা আছে এটা একটু প্রবলেম হতেছে, এটা মনে করেন এখন আর কাজের ফ্লো তো এখনো 100% ফুল সুইং এ প্রজেক্টে শুরু হয়নি, ধরুন শুরু হয়েছে, বাট কিন্তু নট 100%। যেখানে 100% কাজ হওয়ার কথা সেখানে 70-75% কাজ হচ্ছে। সেই ফ্লোটা আমরা এখনো ওইভাবে সাপোর্ট দিতে পারতেছি, তেমন কোনো অসুবিধা হচ্ছে না। ইনশাআল্লাহ সামনের দিকে আরো ভালো করতে পারবো এই আশা করতেছি আর কি। সবাই সাপোর্ট করতেছে ওইভাবে, এই জন্যই সুবিধা হচ্ছে, যেহেতু আমার ডিপার্টমেন্টের লোকগুলো সবাই ইয়ং জেনারেশন এবং সবাই অনলাইন বা ইআরপি ডিজিটাল সম্বন্ধে তারা সবাই হ্যাবিচুয়েটেড, এই জন্য আমাদের তেমন কোনো অসুবিধা হচ্ছে না। আর আমাদের তোফেল ভাই তো আছে ইনশাল্লাহ, উনি সবাই ট্রেন করে, উনি এই দিক দিয়ে খুব এক্সপার্ট। সাদিক ভাই, আমরা তো যে করোনাকালীন সময় যে অফিস তো একটা কন্টামিনেটেড হওয়ার একটা বড় জায়গা, তো সেদিক থেকে আপনার মানে কি নির্দেশনা বা কি দিক নির্দেশনা দিতে চান? এখানে যে আমাদের, আমি এখানে বলে রাখি, আমরা কিন্তু পারতপক্ষে অফিসে যত কম যেতে পারি, আমাদের ম্যানেজমেন্ট থেকে এভাবেই নির্দেশনা আছে। ব্যক্তিগতভাবে বলি, আজকে আমি সারা দিন অফিসে কানেক্টেড বাই হোয়াটসঅ্যাপ, বাই ইমেল, বাট আমি কিন্তু অফিসে যাইনি। আপনাদের সাথে আমি কথা বলতে 9:30 থেকে আমি কিন্তু 8:30 পর্যন্ত কিন্তু আমি নুনু ভাই আমরা অনলাইনে বসে বসে কাজ করছি, বাট আমিও যাইনি অফিসে। নুনু ভাই বোধহয় আজকে বিকেলে অফিসে গিয়েছিল। অফিসে না যাওয়ার দিক থেকে আপনার কি নির্দেশনা, মানে দূরে থাকার জন্য?
হ্যাঁ, দূরে থাকার জন্য যেটা আমরা এখন ডিস্টেন্স মেথডে যে ওয়ার্কগুলো করছি, এটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট আমাদের নিজেদের স্বাস্থ্যের জন্য। বলছি ব্যাপারটা আগেও। আর অফিসে কিন্তু আমরা এখন এই করোনার যে গাইডলাইন গুলো আছে, ডিস্টেন্স বা শারীরিক দূরত্ব, এটা কিন্তু আমরা অবশ্যই সবচেয়ে মেনে চলছি। যেমন প্রোডাক্টিভিটি, নিজেকে ক্লিন রাখা, বা যেভাবে আমরা করোনা গুলো কন্টামিনেট হতে পারে সেগুলো থেকে দূরে থাকা। আর যেটা আমরা শুরু করছি, উম, আমরা সব ডিপার্টমেন্টে রোস্টারিং করছি। যখন যেখানে 4 জন এমপ্লয়ি লাগতো সেখানে আমরা 2 জন এমপ্লয়ি দিয়ে আপাতত কাজ করছি। সেক্ষেত্রে কি হচ্ছে, অটোমেটিক কিন্তু অফিস এনভায়রনমেন্টের ডিস্টেন্সটা মেনটেন করা হচ্ছে। আর টোটাল কিন্তু এটা অ্যাওয়ারনেসটা ধরেন আমার অফিসে টোটাল প্রায় 300 এমপ্লয়ি আছে, সেখানে কিন্তু আমরা ডেইলি 100 বেশি এমপ্লয়ি এন্ট্রি করতে দিচ্ছি না আমরা। এই যে 300 এমপ্লয়ের স্পেস 100 এমপ্লয়ি ইউজ করছে, দ্যাট মিন্স কিন্তু 1/3 স্পেস ইউজ হচ্ছে, বাকি কিন্তু আমরা গ্যাপ রাখতে পারছি। এইভাবে প্রতিটা ডিপার্টমেন্টে আমরা অর্গানাইজ করছি, যাতে কোনো কাজই পেন্ডিং না থাকে। সবাই আমরা অফিস করছি দোজ টাইম বেসিসে, এবং বাট অনলাইনে কিন্তু বা অ্যাট হোম সবাই কিন্তু অফিস করছি, শুধু অফিসে যাচ্ছি আমরা 1/3। এটা ক্ষেত্রে কিন্তু আমাদের স্বাস্থ্যের ঝুঁকিটা অনেক কমছে। এবার আমরা একটু ভিন্ন খাতের একটু আলোচনার দিকে যাই। আপনাদের দুটো ডিপার্টমেন্ট বাদ দিয়ে আমরা যাদের উপরে বেস করে আমাদের কোম্পানিগুলো চলে, সেলস এন্ড মার্কেটিং। সেলস এন্ড মার্কেটিং এ আমাদের কাস্টমার যারা, আমাদের যারা ফ্ল্যাট যারা কেনেন, তাদের ভাবনাগুলো কি দাঁড়াচ্ছে আসলে? করোনার জন্য কি তারা আসলে বন্ধ হয়ে গেছেন, নাকি দে আর অবজার্ভিং আস যে হোয়াট আর উই ডুইং ইন রিয়েল এস্টেট সেক্টর? আপনাদের কি মনে হয়, সাদিক ভাই প্লিজ? এই কারণে কিছু কনজারভেটিভ ওয়েতে অবশ্যই কিছুটা চলে আসছে স্বাভাবিকভাবে কিছুদিন পরে, কারণ একটা ইনভেস্টের ব্যাপার চলে আসে। আমাদের কাস্টমারদের তারা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট একটা ইনভেস্ট করে একটা ফ্ল্যাট নিবে। এখন ফ্ল্যাটটা নিবে, অবশ্যই আমি থাকবো বা কাউকে গিফট করবো, হোয়াট এভার। কিন্তু এই মুহূর্তে কিন্তু যদি আমি ফ্ল্যাটটা ওন করি বা বাই করি, অবশ্যই আমি এখন কিন্তু শিফট করবো না, হয়তো 6 মাস পর শিফট করবো। অতএব তারা ভাবতেই পারবে তাহলে এখন আমি না কিনি 6 মাস পরে কি। এই পয়েন্টের ভিতরে কিন্তু সেল অবশ্যই একটু ডাউন হয়েছে। কারণ সবাইটা কি হয় দেখি কি হয় দেখি, আসলেই এই করোনা আপনার আমার যে কারোরই কিন্তু অ্যাটাক করতেই পারে, তাই না? হ্যাঁ, এটা এই আপনি 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 যেটা বললেন এখন, আমি যদি আপনি সেলস পারসন হয়ে আপনাকে বলবো যে 6 মাস পরে কি হবে, সেটা কি আপনি বলতে পারবেন? না, তা তো বলতে পারবেন, বিধায় তো এখন অবজার্ভ করছে, অনেক কাস্টমার কিন্তু অবজার্ভ করছে। তারা প্ল্যান আছে, তাদের ইন্টেনশন আছে যে আমি নিবো, আপনিও কাল নিবো, বাট সময় নিচ্ছি আমরা। এটা আলটিমেট ইম্প্যাক্ট একটু সেলস এর উপর পড়ছে, যে তাদের সেলস কমে গেছে, তো বাট এটা কিন্তু রবিউল ঠিক ভাই, হয়ে আপনার যাবে। কাছে কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা? কাস্টমার না হোয়াট না আর না দে থিংকিং? আচ্ছা আচ্ছা, কাস্টমার থিঙ্কিং করতেছে কি এখন আসলে ধরেন দুই টাইপের বায়ার আছে। এক টাইপের বায়ার হলো যে তার অ্যাপার্টমেন্ট বায়ার, যেটা আমরা রিয়েল এস্টেট নিয়ে যদি কথা বলি, ধরো যে সে থাকার জন্য একটা স্বপ্ন আছে, যেমন আপনি আমি, আমাদের একটা স্বপ্ন আছে কি ঢাকা একটা প্লট যদি আমরা নিতে পারি। আর কিছু বায়ার আছে যে অনেক টাইপের অনেকগুলো প্লট তারা কিনে, হয়তো সেটা তার নিজের ব্যক্তিগত স্বার্থে বা বিজনেসের জন্য কিনে। তারা কিন্তু এখন একটা প্রসেসে আছে, যারা বিজনেস রিলেটেড করে, যে এই সিচুয়েশন হয়তো দামটা কিছুটা কম আছে, বা আমি এই সুযোগে কিছু ইনভেস্ট করে রাখতে পারি। এই টাইপের বায়াররা এখন এই সুযোগটা নেওয়ার চেষ্টা করতেছে, এই টাইপের সেলগুলো হচ্ছে। যারা আমরা মনে করেন যে হয়তো ছোট ব্যবসা বা ছোট চাকরি, মিডিয়াম টাইপের চাকরি করে একটা মিডিয়াম রেঞ্জের অ্যাপার্টমেন্ট দরকার, তারা কিন্তু এখন ওই যে সাদিকুর ভাই যেটা বলছে, তারা কিন্তু এখন অবজারভেশনে আছে, যে অবজার্ভ করতেছে আসলে কি হবে। এখন আসলে আমি এই কোম্পানিতে কিনবো, 6 মাস পরে কোম্পানির অবস্থাটা কি হবে, বা কোম্পানি ওইভাবে আমাকে হ্যান্ডওভার দিতে পারবে কিনা। এই জন্য সেলটা কিন্তু অনেকটা ডাউন। আমরা যেটুকু মানে আমরা তো যেহেতু মনে করেন যে সাপ্লায়ারের পেমেন্ট কেন আমার স্মুথ হচ্ছে না, কোম্পানির রেভিনিউ কেন কালেকশন হচ্ছে না, এটা তো আমরা কিছুটা ডিরেক্ট লিঙ্ক না হলে ইনডাইরেক্ট লিঙ্কেজ, কিন্তু অ্যালাইন ওনাদের সাথে কোম্পানির অ্যাকাউন্টে যদি টাকা আসতো, সেল কি পরিমাণ হতো এটা তো আমরা জানতে পারতেছি। ধরেন আমাদের মতো কোম্পানিতে মাসে 5-7টা সেল হতো, তো এখন মনে হয় না আমার এরকম হচ্ছে। সব জায়গায় এরকম মানে সাপ্লায়াররা যাদের কাছে টাকা আছে বা ক্লায়েন্টরা যাদের কাছে টাকা আছে, তারা রিথিঙ্ক করার চেষ্টা করতে। কিন্তু কিছু সেল হচ্ছে যারা ওই যে বিজনেস রিলেটেড অ্যাপার্টমেন্ট কিনতেছে, বা যারা চিন্তা করতেছে, বা ওই রকম জায়গায় সেল হইতেছে যেখানে রিলেবিলিটি আছে, যেমন কনকর্ড, বিটিআই, শেলটেক, এইসব কোম্পানির সেল কিছুটা কিছু কিন্তু আছে। তারা মনে করছে যে এই কোম্পানি যেহেতু একটা ভালো কোম্পানি, গুডউইল আছে, তাদের থেকে এখন এই সুযোগে আমরা যদি 500 টাকা পার স্কোয়ার ফিটে কম পাই, আমার একটা অ্যাপার্টমেন্টে 5 লাখ টাকা কমে গেল। এই সুযোগে তার মানে আপনাদের দুজনের আলোচনায় যেটা আমি কি পেলাম, কাস্টমার আসলে কিন্তু একটা আস্থার জায়গা খুঁজে পেতে চায়। এটা সেই আস্থার জায়গা কিন্তু আস্থার জায়গা কিন্তু যেমন কনকর্ড একটা তৈরি করে নিছে আস্থার জায়গা, বিটিআই একটা জায়গা তৈরি করে নিছে। কিন্তু আমাদের যেগুলা যেমন যেগুলা বড় বড় কোম্পানি
যে যেরকম জায়গা তোরে করেছে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি এই বড় বড় কোম্পানিগুলো কিন্তু অনেকগুলো সেলসম্যানের সমন্বয়। আমি যখন একটা ছোট কোম্পানিতে চাকরি করব বা ছোট কোম্পানিও কিন্তু একটা সেলসম্যান, অনেকগুলো সেলসম্যান মিলেই কিন্তু একটা কনকর। সেই সেলসম্যান যদি তার একটা পার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপ করে আমার কাস্টমারকে বুঝাইতে পারে যে তোমার আস্থার জায়গাটা আছে, এবং কনস্ট্রাকশন যদি রানিং থাকে, তাহলে কিন্তু কাস্টমার কিন্তু সহজেই বুঝতে পারে যে হ্যাঁ তারা আসলে পালাই যায়নি, তারা আছে, তাদের আমার ইনভেস্টমেন্টটা হারানোর কোনো সুযোগ নাই। এখানে কিন্তু সে আবার ঘুরে ফিরে এই করোনার সরি সেই কমিউনিকেশনের কথাটাই চলে আসে। একটা বিষয় কিন্তু আবার আমাদের সামনে আসছে, এবারে বাজেটে আমরা যেরকম কিছু দেখেছি যে অনেকগুলো বিষয় আমাদের সামনে আসছে রিয়েল এস্টেট সেক্টরে ইনভেস্টমেন্টের জন্য, সেটাও একটা আশার কথা। সাদিক ভাই, আপনি কি মনে করেন? রাইট, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে বুস্ট আপের একটা স্কোপ মনে হয় সামনে আসবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। যেমন আমাদের আমাদের রেজিস্ট্রেশন খরচটা কমে গেছে, বা ইনভেস্টমেন্ট করলে সেটার কোনো জবাবদিহিতা বা কোত্থেকে উৎসটা আয়ের উৎস এরকম নিয়ে কোনো কিছু দেখাতে হবে না। অনেকগুলো বিষয় রয়েছে যেটার কারণে একটা সুযোগ রয়েছে আর কি। তো নুরু ভাই, আর একটা কিছু র্যাপ আপ করবেন কিনা? জি, আমি যেটা বলতে চাইছিলাম আপনার কথার উপরে, মানে যেটা বলতেছিলেন আপনি যে আসলে এখন যে কিছু গভর্নমেন্ট কিছু ফ্যাসিলিটি যে ইনহান্স করছে রিয়েল এস্টেট সেক্টরে, তো সেটা একটা মেজর কিন্তু ভূমিকা ফেলতেছে। কারণ হচ্ছে যে রিয়েল এস্টেটের অ্যাপার্টমেন্ট সেলটা নট ফর অ্যানাদার সেল, মানে অন্যান্য সেলসের সাথে এটা কিন্তু কম্পারিজন করা যায় না। যেমন আপনি দেখেন চাউলের কিন্তু সেল কমে নাই, লবণের কিন্তু সেল কমে নাই, ধরেন যে আপনার আলুর কিন্তু সেল কমে নাই, মাছ মাংসের কিন্তু সেল কমে নাই, দামও কমে নাই, যেহেতু এটা আমাদের মানে ডেইলি নিডস বা এটা একেবারে দরকার। কিন্তু অ্যাপার্টমেন্টের নিডসটা কিন্তু হইলো ধরেন যে বাসস্থান, কিন্তু বাট অ্যাপার্টমেন্টের বাসস্থানটা মানুষ সবকিছুর পরে চিন্তা করে। সেই ক্ষেত্রে সরকার যে কিছু ইনিশিয়েটিভ নিয়েছে বা এই সেক্টরটা সরকার চিন্তা করছে, এখানে অনেকগুলা লোকের সম্পৃক্তি আছে, অনেকগুলা ইনভেস্টরের সম্পৃক্তি আছে, অনেকগুলো ইন্ডাস্ট্রির সম্পৃক্তি, এই জন্য চিন্তা করে সরকার যে কিছু ইনভেস্টমেন্ট মানি, যেখানে ইনভেস্ট করলে আপনার ব্ল্যাক মানি হোয়াইট করতে পারবেন, মানে এটার জন্য কোনো জব দিতে থাকবে না, এটা একটা ভালো ভূমিকা রাখবে বলে মনে হচ্ছে। আবার কিছু ম্যাটেরিয়ালসের দামও কিছুটা নিম্ন গতি আছে, তো এই প্রোডাকশন খুব বাড়ছে কিন্তু চাহিদাটা কমছে, এই জন্য কিছুটা রিয়েল এস্টেটের জন্য কিছুটা মানে যারা এখন কাজ করতে পারতেছে, আপনি যেটা বলছেন যে দেখতেছে যারা কাজ করতেছে ক্লায়েন্টের কিছু, আমি দেখছি যে আমাদের খোলার পরে যে কিছু ল্যান্ডওনার কিছু ক্লায়েন্ট একটু খুব টাকা দিতেছে, মানে যে খুব দ্রুত আমার হ্যান্ড ওভার করেন, যেটা হয়তো আমরা মানে এপ্রিল মেতে করার কথা ছিল, আলটিমেটলি সেটা তো এখন আমরা যেহেতু খুলছে কেবল জুলাইতে, তাহলে তো জুলাই মানে ঈদের পরে নভেম্বর ডিসেম্বরে যায় ল্যান্ডওনার বা ক্লায়েন্ট আমাদেরকে প্রেশারাইজ করতো। কিন্তু এখন দেখছি খোলার পর থেকে ওনারা প্রেশারাইজ করতে, ভাই আমার অ্যাপার্টমেন্টটা দ্রুত হ্যান্ড ওভার করেন। ল্যান্ডওনার বলছে আমি দেশের থেকে আমি চলে আসতেছি, আমার 15 তারিখে অ্যাপার্টমেন্টটা রেডি করে দেন, আমি চলে আসছি। এই জিনিসগুলো কিন্তু মানুষ এখন কিছুটা দ্বিধাদ্বন্দ্বে আছে যে আমি যত দ্রুত নিতে পারি ততই মনে আমার মঙ্গল, এইটা কিছু প্রেশারাইজ করতেছে। আর মনে করেন যে যে ব্ল্যাক মানিটা ইনভেস্ট করার জন্য এটা একটা হোয়াইটের জন্য এটা একটা ভালো একটা দিক বলে আনবে রিয়েল এস্টেট সেক্টরে, এটা আর কি খুব ভালো। এবং কিছু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের দামও র মেটেরিয়ালসের দাম কিছুটা কমতেছে। এই ক্ষেত্রে রিয়েল এস্টেট কোম্পানিগুলো যারা আপনি যেটা বলছেন যে যারা লাইভ আছে তাদের কিন্তু ওইরকম সমস্যা হচ্ছে না। অনেক হয়তো চিন্তা করতেছে খুললে এখন টাকা দিতে হবে, খুললে আমার কাজ করতে হবে, কিন্তু আমার মনে হচ্ছে ফরম মাই পার্সোনাল থিঙ্কিং এটা তারা ভুল করতেছে। মানে যেরকম যেহেতু আমরা ডিস্টেন্স অফিস করতেছি, আমাদের আপনি জানেন আমাদের সবগুলো প্রজেক্ট অলরেডি ইনশাল্লাহ ওপেন হয়ে গেছে, আমরা কাজ করতেছি, অফিসে যাচ্ছি না, বাসায় থেকে কাজ করতেছি, সব হচ্ছে, ম্যানেজমেন্ট আমাদেরকে সাপোর্ট দিতেছে, সেহেতু আমার কোম্পানিটা রান হচ্ছে এটা সবাই জানতেছে। আর যদি আমি কোম্পানিটা ওপেন বন্ধ থাকে তখন কিন্তু আমরা সেলসের কথা কিন্তু যেটা বলছেন যে ক্লায়েন্টের সাথে প্রসপেক্টিভ বাইরের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করে যে আমি সেলসের কথা বলবো, তখন যদি কমলা ভাই আপনার কোম্পানিতে দেখতেছি হেড অফিস বন্ধ, প্রজেক্ট চলে না, বা এই সময় খুলেন তারপর আমি কথা বলবো, এটা একটা কিন্তু ভালো দিক যেগুলো আমরা ফলো করছি আর কি, এটা এদিকে ভালো। আর আপনি যেটা বলছেন এই কথাটা আমি 100% মানে খুবই অনার করি যে ক্লায়েন্টদের সাথে এখন যোগাযোগটা, মানে আমার যারা প্রসপেক্টিভ এবং যারা আমার যে পুরাতন ক্লায়েন্ট যারা, তাদের সাথে আমার যে রিলেশনশিপটা যদি থাকে, আমার কিন্তু অটো সেলটা ওখান থেকে আসবে যে না ওনারা লাইভ আছে। এই কথাটা আমি, আপনি খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমাদের সেলসম্যানরা হয়তো নতুন সেল নিয়ে চিন্তা করতেছে যে আমি প্রসপেক্টিভ বাইরের কাছে আমি সেল করি, মানে ওনারে আমি খুঁজি, কিন্তু আমার যে ক্লায়েন্ট যে নতুন আমার যার কাছে সেল করেছি
তার সাথে যদি আমি রিলেশনশিপটা এই সময় রাখি, সে মনে করবে যে না আসলে কনকর্ড একটা বা যে কোম্পানি এটা আস্থাপূর্ণ কোম্পানি, তার আস্থা আছে, আমার কাছে তো তার সেল নাই, কিন্তু সে আমার খোঁজ খবর নিচ্ছে, আমার প্ল্যাটটা কি অবস্থা আমাকে জানাচ্ছে, আমাদের কি কবে কি করবে কোম্পানি কাছে এগুলো জানলে সে কিন্তু তার ফ্রেন্ড রে বা সে নিজে বলবো যে আরেকটা ক্লায়েন্ট আমি দান করি কনকর্ডে বা আরেকটা প্লট আমি কনকর্ডে দিই, যেহেতু ওদের এই সমস্ত রিলেশনশিপটা ভালো, তাদের কমিউনিকেশন ভালো, এভরিথিং ওকে। এটা কিন্তু একটা ভালো দিক। এই সময় যেহেতু সেলসম্যানের এমনি বাইরের ডিউটি কম, সে কিন্তু কমিউনিকেশন এই জিনিসটা ডেভেলপ করতে পারে। এটা কিন্তু ভালো একটা জিনিস। সবাই আমরা যেহেতু সেলসে করি না, কিন্তু আপনার যে সেলস থিঙ্কিং এ এত ভালো কাজ করেন, এটার দ্বারা আমি বুঝতে পারলাম আর কি যে সেলসে শুধু না, আপনি কর্পোরেট কালচারের পার্সোনাল রিলেশনশিপ এন্ড কমিউনিকেশনের গুরুত্ব অপরিসীম। এটা করোনার সময়ও ছিল, করোনার আগেও ছিল। করোনার সময় যেটা হয়েছে যে হ্যাঁ, আপনাকে ফোনে যোগাযোগ করা, এসএমএস দেওয়া, হাই হ্যালো করা, এটা একটু বেশি বাড়িয়ে দিতে হয়েছে, না বাড়ার কোনো উপায় নেই। সব মিলে যে আমরা আলোচনা যেটা করলাম যে নুরনবী ভাই যেগুলা বলতেছিল যে কাস্টমার আর অবজার্ভিং আস, এবং তারা যদি আস্থার জায়গা পায় সেই ইনভেস্টমেন্টটা কিন্তু আস্তে আস্তে ছাড়তে থাকবে। আমাদের কমিউনিকেশন যেটা বললেন নুরনবী ভাই যে জুলাই থেকে শুরু হয়েছে আমাদের, যে সবকিছু মিলে বা আমরা যে আমাদের সরকারি ভাবে করোনার যে যেখানে লকডাউন যে বিষয়গুলো সব শিথিলীকরণ এবং আক্রান্তের হার রিডিউস হচ্ছে, সব মিলে সাদিকুল ভাই আমাদের আসলে কবে নাগাদ আমরা আমাদের অর্থনীতিটা আবার প্রাণ ফিরে পাবে? আপনার কি মনে হচ্ছে? এটা কি সেপ্টেম্বর আর ডিসেম্বর? পার্সোনাল অবজারভেশন না, আমার অবজারভেশনে বলে আসলে এটা কিছুদিন চলবে। এটা শীতের সিজনটা না যাওয়া পর্যন্ত আসলে আমরা মনে হয় পুরোপুরি ফ্রিলি মুভ করতে পারবো না। দ্যাট মিনস আফটার ফেব্রুয়ারি, আমি আশা করছি আফটার ফেব্রুয়ারি এটা রিকভারির পর্যায়ে চলে আসতে পারে। মেন হইলে আমাদের এমপ্লয় না, নট জনগণের ভিতরে যে অ্যাওয়ারনেসটা আস্তে চলে আসবে যে কিভাবে করোনা থেকে মুক্ত থাকা যায়। আমরা কিন্তু আস্তে আস্তে হ্যাবিচুয়েট হয়ে যাচ্ছি। এই করোনার ভিতরে কিন্তু সব কাজই কিন্তু আস্তে করা শিখে গেছি, আমি আপনি সবাই কিন্তু শিখে ফেলছি। এখন গুটি কয়েক মানুষ শিখতে পারছে না বিধায় তারা আক্রান্ত হচ্ছে। এইভাবে কিছু আক্রান্ত হতে হতে তারা কিন্তু স্টপ হয়ে যাবে এবং আলহামদুলিল্লাহ আমাদের আক্রান্তের হার আস্তে আস্তে কমবে। এবং নেয়ার ফিউচার শীতের সময় একটু হয়তো সমস্যা আসতে পারে, যেটা করোনার রিসার্চে বলছি, আমরা বুঝতে পারছি না আসলে কি হতে পারে। শীতটা না গেলে বুঝতে পারছি না, অথবা আমাদের আর ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েট করা লাগতে পারে, আরো 5-6 মাস লাগবে। ম্যানেজ করাটাই আসলে এখন মুখ্য কাজ। দেখুন মেগা সেলফ অ্যাওয়ারনেস, সেলফ ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ এখানে, এটা বিকল্প কিছুই নাই। বাংলাদেশের মেগা কনস্ট্রাকশন গুলো কিন্তু কেউই তাদের কার্যক্রম বন্ধ করে নাই। পদ্মা সেতু বন্ধ করে নাই, আমাদের এই যে এখানে দিয়াবাড়ির যে প্রজেক্টটা কি বলে এটাকে, মেট্রো রেল প্রজেক্ট করে নাই, এখানে আমাদের এয়ারপোর্টের যে কার্যটা চলছে সেটা করে নাই। তারা কিন্তু সবাই কার্যক্রম চালাচ্ছে। সো দ্যাট আমাদের ম্যানেজ করাটাই একটু জরুরি আর কি। রাইট। নুরনবী ভাই, আপনার কি মনে হচ্ছে কতদিনে আমরা আবার সেই প্রাণ ফিরে পাবো? এখন যেটা সাদিকুর ভাই বলেছে, ধরেন প্রাণ ফিরে পেতে কিন্তু আসলে এই জিনিসটা কিন্তু এরকম 1-2 দিনের মতো না বা 1-2 মাসে চলে যাবে এরকম মনে হচ্ছে না। কিন্তু যেটা হয়েছে আমাদের যে অফিস আদালত খোলার প্রেক্ষিতে মানে লকডাউন, আমরা কিন্তু সবাই আমাদের মধ্যে কিন্তু একটা ভীতি, যতদিন আমরা লকডাউনে ছিলাম, যখন অফিস টফিস খুলতেছে তখন আমরা মনে করতেছিলাম যে হয়তো বিভিন্ন কোম্পানিগুলো গভর্নমেন্ট মনে হয় ভুল করছে, কেন এরকম এই বিপদের সময় আমাদেরকে এই বিপদের মধ্যে ঠেলে দিতেছে। অনেক কম ছিল তখন আমাদেরকে সবাই বন্ধ করে রেখেছে, কিন্তু এই সময় কেন ঠেলে দিল। কিন্তু দেখলাম যে আমরা সবাই এই সময়ে ধরেন অফিসে প্রথম দিন গেছি, একটু নিজের কিন্তু মন থেকে অফিসের প্রতি টান শুরু হয়েছে। মানে প্রথম দিন কিন্তু একটা ভয় ছিল যে কবে অফিসে যাবো, কিভাবে যাবো। এখন অফিস করতে করতে কিন্তু হেবিচুয়েট হয়ে গেছে আমরা। এখন যেমন আগের মতো ফর্মাল অফিস করা লাগতেছে না, আমি এখন হাফ স্লিপ শার্ট পরে যাচ্ছি বা আধা ঘন্টার জন্য যাচ্ছি, 2 ঘন্টার জন্য যাচ্ছি। আস্তে আস্তে আমরা অফিসের সাথে হেবিচুয়েট, এবং আমরা লোকালি চলার জন্য মানে বর্তমান মার্কেটের সাথে চলার জন্য যেভাবে আমার ড্রেস আপ, যেভাবে আমার মাস্ক, যেভাবে আমার হ্যান্ড গ্লোভ, যেগুলা স্যানিটাইজার, আমার পকেটে স্যানিটাইজার রাখতে হবে রেডিমেড, মানে আমি যেন সবসময় ভাইরাস মুক্ত থাকতে পারি, এই জিনিসগুলো কিন্তু যেদিন শুরু হইতো ওই দিন থেকে কিন্তু আবার এই ধরেন 1 মাস 2 মাস সময় আমাদের লাগতো রেগুলার হইতো। কিন্তু এই সময়টা যেহেতু আমরা শুরু করেছি, এখন কিন্তু আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। এখন যে আপনি অফিসে যাচ্ছেন মনে করেন একটু কমে যাচ্ছেন, কিন্তু আপনার যাওয়ার জন্য কোনো ভয় লাগতেছে না, মানে বা আপনি অফিসে যে কাজ করতে কোনো ভয় পাচ্ছেন। এটা কিন্তু ধরেন এই যে আমরা জুলাই থেকে শুরু হলো, জুলাইয়ের 10 তারিখ 15 তারিখের মধ্যে, জুন থেকে শুরু হলো আমাদের হাফ হাফ করে যার যার দরকারি ভাবে।
কিন্তু আমরা আসলে হ্যাবিচুয়েটেড হয়েছি এবং আমরা অনেকে অ্যাওয়ারনেস বাইরে যায় বিল্ড আপ হচ্ছে এবং বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন এমপ্লয়ের সাথে মিশে আমরা বুঝতেছি। যেহেতু ওই যে সাদিকুর ভাই যেটা বলছে, আমাদেরও দেখেন তোফাল ভাই নিশ্চয়ই খেয়াল করছেন, আমাদের অফিসে সবসময় লিফটের সামনে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকা লাগতো, কিন্তু এখন লিফটে যাইতেছি, লিফট খোলা, যেহেতু 30% এমপ্লয়ি অফিসে যাচ্ছে এবং একদম বাধ্যবাধকতা 9টা যাইতে হবে, 5:30টায় আসতে হবে, এরকম কোনো বাইন্ডিং যেহেতু নাই, পাঁচ কত নাই, সেহেতু সবাই যার যার মতো সময় মতো আসতেছে, সময় মতো কাজ শেষ করে চলে যাচ্ছে। এটা কিন্তু আমরা কাজও হচ্ছে, মানে এখন আর মনে করেন যে কোম্পানির যদি একটা আর না হতো, ধরেন যে 3 মাস লকডাউন ছিল, আমরা কোনো সাপ্লায়ারের পেমেন্ট করিনি, যেহেতু কোম্পানি জুলাই থেকে শুরু হয়েছে, আমরা কিন্তু জুলাই মাসে অনেকগুলো পেমেন্ট করেছি, যেহেতু কোম্পানি শুরু মানে কাজের একটা কিন্তু ফ্লো চলে আসছে এবং আমরা সবাই মানে করোনাতে কিভাবে বাঁচা যায় এই জন্য, এবং যেহেতু এটা আজকে চলে যাচ্ছে না, সেভাবে আমরা কিন্তু একটা নিজেদের ট্রেন্ড হচ্ছে এবং আমাদের দেখে দেখে অন্যরাও ট্রেন্ড হচ্ছে এবং সেলফ ডেভেলপমেন্টটা কিন্তু চলে আসতেছে এবং আমরা যে সেলফ স্যাটিসফ্যাক্টরি যে জিনিসগুলো, আমরা যে করোনা থেকে বাঁচতে হলে আমাদের কি কি করতে হবে, এসব জিনিসগুলো আমরা ডেভেলপ হচ্ছি। আশা করি এটা মনে করেন যে আমরা যদি এভাবে সবাই নিজের প্রতি নিজেরা যত্নবান হই, এটা সরকার বা মনে করেন টিভি মিডিয়া বলে যত বলুক এগুলো আমরা করতে পারবো না। আমরা নিজেরা যদি ডেভেলপ হই, নিজেরা যদি সচেতন হই, দেন এটা মনে করেন যে মোকাবিলা করা সম্ভব। তো এভাবে আমরা 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 তাহলে আমাদের দেখতে হবে যে আসলে করোনা যেহেতু দীর্ঘদিন থাকলেও থাকতে পারে, শুধু করোনার জন্য না, আমাদের সেলফ অ্যাওয়ারনেস যেটা, এই যে মাস্ক পরা, স্যানিটাইজার ইউজ করা, আমি অকারণে কোথাও হাত দিব না, অকারণে নাকে মুখে হাত দিব না, এই বিষয়গুলো আসলে কিন্তু আমাদের জীবনের একটা অঙ্গ। বা খাবার আগে হাত ধুয়ে নিতে হবে, মুখে হাত দেওয়ার আগে হাত ধুতে হবে, এই বিষয়গুলো আসলে কিন্তু করোনা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেল যে এটা জীবনের একটা চলার পথে আপনাকে সবসময় এটা রাখতে হবে। জাপানে যেরকম হয়ে গেছে, জাপানিরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে বিষয়টা নিয়ে। তো এইটা আমাদের যদি আমরা এই সেলফ অ্যাওয়ারনেসটা গ্রো করতে পারি, আমাদের করোনা থেকে খুব যে বেশি হবে, যা ক্ষতি হবার আমাদের হয়ে গেছে, সামনের দিকে নিশ্চয়ই আর কোনো ক্ষতি আসবে বলে আমার মনে হয় না। তো সাদিক ভাই, আমরা যদি ক্লোজিং এ চলে যাব, আপনি যদি ক্লোজিং স্পিচটা বলেন। হ্যাঁ, আজকে সেশন আমাদের অবশ্যই বেশ ভালো লার্নিং এন্ড একটা এনজয়েবল সেশন হলো, এটা অবশ্যই আমরা বিশ্বাস করি। সাদিক ভাই, আরেকটা জিনিস আমি কোশ্চেন রাখবো, সেটা হলো যে এই যে রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডার অ্যাসোসিয়েশন, এদের সম্বন্ধেও কিছু একটা বলেন, যে আমরা যে সবাইকে একত্রিত করার চেষ্টা করতেছি, সেই সম্বন্ধেও কিছু একটা বলুন। এটা অবশ্যই আপনার ইনিশিয়েটিভ একটা গুড ইনিশিয়েটিভ। এটা আসলে আমি একা না, আমরা চাই মানুষ যেন সামাজিক জীব, সমাজে একসাথে আমরা চলতে চাই। একটা ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এই যে রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন, এখানে যে আমি এমপ্লয়ি আছি নিয়ার অ্যাবাউট 2000, 3000, 5000 এমপ্লয়ি আছি আমরা এই সেক্টরে। আপনাদেরও একটা অর্গানাইজেশন আছে, BHRM, হ্যাঁ, বাংলাদেশ হিউম্যান রিসোর্স। আমাদের অর্গানাইজেশনটা কিন্তু বেশ ভালো একটা অর্গানাইজড হইতে আছে, এক্স্যাক্টলি। আমরা এখানেও বেশ অনেক গ্যাদারিং করে থাকি, অনেক মানে নলেজ শেয়ার করি। এই আপনার এই ইনিশিয়েটিভ যে নিয়েছেন, এটা আমরা রিয়েল এস্টেট সেক্টরে আসলে রিয়েল এস্টেট এখন লিড দিচ্ছে বলা যায় যে 5 থেকে 10টা কোম্পানি, বাট আরো যে 100-200 কোম্পানি আছে তাদেরকে নিয়ে আমরা 5 থেকে 10টা কোম্পানি হলেও রিয়েল এস্টেট সেক্টর কিন্তু 3R এর মধ্যে থার্ড নাম্বার। হ্যাঁ, রেমিটেন্স, রেডিমেড গার্মেন্টস এন্ড রিয়েল এস্টেট। আপনি ইকোনমি যদি ইয়েতে দেখেন, আমাদের কিন্তু অবদানটা 3 নাম্বার। সো দ্যাট রিয়েল এস্টেট কিন্তু গভর্নমেন্ট নিশ্চয়ই অবহেলা করবে না, বা আমরা কিন্তু বিজনেসে অনেক উপরে আছি। সাদিক ভাই প্লিজ বলেন। আমি যেটা বলতেছিলাম যে 10টা মানুষ যখন কোনো ফ্ল্যাট নিতে চায়, ফার্স্টে কিন্তু 10টা কোম্পানি মনে পড়ে। কেন মনে পড়ে? এই লেসনটা কিন্তু আমাদের আরো যে 200-300 কোম্পানি আছে তাদেরকে নিতে হোক, একটা প্রজেক্ট, সেই কোম্পানি হোক, 2টা প্রজেক্ট হোক, 5টা প্রজেক্ট, প্রতিটা প্রজেক্ট যেন ইউনিক হয়, প্রতিটা প্রজেক্ট কাস্টমার ওরিয়েন্টেড হয়, যেহেতু আলটিমেট গোল কাস্টমারকে হ্যান্ড ওভার করা। বিজনেস অবশ্যই হবে গিভ এন্ড টেক, হ্যাঁ, যেটা 100% ইথিক্যাল হইতে হয়। কাস্টমার হ্যাপি মানে আমি নেক্সট প্রজেক্টে একটা ভ্যালু অ্যাড করলাম, কাস্টমার হ্যাপি মানে আমি নেক্সট প্রজেক্ট ভ্যালু অ্যাড করলাম। এই কনসেপ্ট হলে আমি মনে করি যে 10 টাকা নয়, এরকম 50টা ভালো ভালো কোম্পানি আমাদের এখানে খুব ভালো হয়ে দাঁড়িয়ে যাবে। এটা কোম্পানির জন্য যেমন উইনিং সিচুয়েশন, কাস্টমারের জন্য ইন এডিশন অ্যাজ এমপ্লয়ি আমাদের হিউজ অপরচুনিটি একটা গ্রো করার থাকে এখানে। আমি এটা আশা করবো সকলের পয়েন্ট অফ ভিউ থেকে যেন কন্ট্রিবিউটরি আসবে করতে পারে। থ্যাংক ইউ। জি নুরুল ভাই, ক্লোজিং স্পিচ এবং আমি রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডার্স অ্যাসোসিয়েশন সম্বন্ধে যদি কিছু বলেন। না, এটা মানে আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্য কোম্পানি মানে অ্যাসোসিয়েশন অফ রিয়েল এস্টেট,
মানে বাংলাদেশ অর্গানাইজেশনের মধ্যে মনে করেন যে একটা কমিউনিটির মধ্যে রিয়েল এস্টেটের যে এমপ্লয়ার, মানে এটা ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি আমার মনে হয় বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির পরে সেকেন্ড ইন্ডাস্ট্রি হবে এটা। আমার মানে আমি থিঙ্ক আই হ্যাভ নট এ প্র্যাকটিক্যাল আমাদের এক্সপিরিয়েন্স আমার নাই বা আমার স্ট্যাটিস্টিক্স নাই, বাট আমি থিঙ্কিং করতেছি যে রেডিমেড গার্মেন্টস এর পরে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি হবে যার এমপ্লয়ির সংখ্যা আপনাকে আপনার মাধ্যমে আমার দর্শক শ্রোতাদের জন্য বলতে চাই, রিয়েল এস্টেট সার্ভিস সেক্টরে হলো 57টি খাতের 57 খাতের 458 ধরনের ব্যবসায়ীরা রিয়েল এস্টেট সেক্টরের সাথে জড়িত। 458 রকমের ব্যবসায়ীরা এখানে জড়িত। যেমন আমরা এর আগে আমি শেলটেকে থাকতে একটা আইটেম নিয়ে কাজ করছি কনস্ট্রাকশনে, অ্যারাউন্ড 1400 আইটেম ডিরেক্ট লাগে, 1400 আইটেম। তো ধরেন যে 1400 আইটেম, তার মধ্যে মনে করেন যে অ্যারাউন্ড যদি প্রত্যেকটা আইটেম যদি রিলেটেড হয় তাহলে কত এমপ্লয়ি এর সাথে লিঙ্ক তো অ্যালাইন হওয়া, তো সেই জন্য এটার একটা কমিউনিটি আরো আগেই হওয়া দরকার ছিল। যাই হোক, তারপরে এখন যেহেতু হয়েছে, তো এটাকে আমার মনে হয় যে আমরা যারা যারা আছেন প্রত্যেকের সম্পৃক্ততা করার মাধ্যমে একটা ভালো একটা অ্যাসোসিয়েশন হলে এটার জন্য অল ইন্ডাস্ট্রির লোকজন কিছুটা বেনিফিটেড হবে। কিছু ধরেন যে একটা কমিউনিটি তৈরি হলে প্রত্যেকের সুযোগ সুবিধা অসুবিধা, মনে করেন আমাদের একটা লোক এখন, আর বিশেষ করে এই সময় যে হয়েছে এটা আমি মনে করি একটা পারফেক্ট টাইম। ধরেন এখন কিছু লোকের হয়তো চাকরি নিয়ে সমস্যা হচ্ছে, কিছু লোকের বিজনেস নিয়ে সমস্যা হচ্ছে, আমাদের মাধ্যমে যেন সবাই অ্যালাইন হয়ে লিঙ্ক হয়ে কাজ করতে পারে, এটা একটা ভালো দিক হলে এই সময় করলেন। আর একটা জিনিস হলো যে আমরা যেটা সাদিকুর ভাই যে বলতেছিল, আমার এই সম্বন্ধে 1 মিনিট বলা ছিল এর আগে, যে করোনাকালীন সময়ে যে আমাদের সম্পূর্ণ কোম্পানি চিন্তা করতেছে কিছু এমপ্লয়ীদেরকে আমাদেরকে 30% নিয়ে যারা লাইনে আছে তাদেরকে নিয়ে আগাতে হবে। তো একটা আমি এর আগে একটা সেশন শুনেছিলাম, ওই কি জাহিদি স্যার যেন উনি বলতেছিলেন যে ম্যাক্সিমাম কোম্পানি চিন্তা করে যে আমার যে কোনো সময় যে কোনো বিপদে আমার এমপ্লয়ি, মানে যে একটা কষ্ট কমানোর একটাই রাস্তা আছে যে যদি আমার 5% এমপ্লয়ি ছাঁটাই করে দেয় আমার 5% টাকা সেভ হলো। কিন্তু আমি অ্যাজ এমপ্লয়ি হিসেবে বলতেছি যে এই সময় আমাদেরকে কোম্পানি 30% বা বিভিন্ন জায়গায় 50%, কোনো জায়গায় 10% এমপ্লয়ির স্যালারি কম দিচ্ছে। আমার মনে হয় কোনো এমপ্লয়ি এটাকে খারাপভাবে নিচ্ছে না। কিন্তু আমার কথা হলো যে এই টোটাল, আমি একটা জিনিস নর্মাল চেঞ্জে বুঝি যে একটা অর্গানাইজেশনের টোটাল ওভারহেড সর্বোচ্চ 10%, কনসিডারিং আপনার অফিস রেন্ট বা আদার এক্সপেন্স নিয়ে। আর এমপ্লয়ের যেটা হয় সেটা আমি যতটুকু মনে করি 5 to 7%। তো ধরেন আর 95% কস্ট কিন্তু কোম্পানির প্রসেস কস্ট, বিভিন্নভাবে ম্যাটেরিয়ালস এবং প্রসেস কস্ট। যদি এই সময় কোম্পানি এমপ্লয়ের মাধ্যমে যদি এমপ্লয়ারে বলে যে আমার এখন 5% টাকা বা 10% বা 20% টাকা সেভ করতে হবে, everybody বা every head of the department please make a point where I will save the 10% money. But if we don't save, then we go for separation বা go for unleave, go for this. I thought every employee who is there have a management power, she try to save the 10 to 20% amount, who is the not the যে টোটাল আমার ওই এমপ্লয়ের ছাঁটাই করে হলো। কিন্তু এমপ্লয়ি চেষ্টা করলে বা যদি এমপ্লয়ি হার্ডলি ট্রাই করে, সে কিন্তু কোম্পানির প্রসেস কস্টে 10% বা 20% বা 15%, যেমন তো বলবে আপনি জানবেন, আমরা এভরি সাপ্লায়ারের কাছ থেকে এখন সব কর্পোরেট সাপ্লায়ারের কাছ থেকে আমরা একটা মেইল করেছি যে ভাই তুমি এই সময়ে এখন করোনার পরে অনেক প্রোডাক্ট হয়েছে, কাজ কম, তুমি আমাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করো, আমার প্রোডাক্টের ভ্যালু কমাও। আমি যে রিভার কোম্পানি যদি চিন্তা করেন, রড কোম্পানি, আমরা এই করোনার আগে যে দামে পারচেস করেছি রিকোয়েস্ট করে এখন অ্যারাউন্ড 1,500 থেকে 2,000 টাকা পার মেট্রিক টনে কমিয়ে করতেছি, যেহেতু আমরা কোম্পানি এই জিনিসটা যদি কোম্পানি বা কোম্পানির এইচআর ম্যানেজমেন্টে বোঝাতে সক্ষম হইতো। সাদিকুর ভাইয়ের মাধ্যমে আমি রিকোয়েস্ট করতে চাই যে সব কোম্পানিকে, মানে ম্যানেজমেন্টদেরকে, যে স্যার এমপ্লয়িদেরকে কস্টটা সেভ না করে আছে এর মধ্যে যারা এমপ্লয়ি মনে করেন যারা পারফর্ম করতেছে না, এটা আপনারা মনে করেন, আমিও বলবো যে তাকে আপনি সেপারেশন করেন বা তাকে আমি ডেভেলপ করার চেষ্টা করি। বাট যে এভরি অর্গানাইজেশন বা অর্গানাইজেশন ম্যানেজমেন্ট চিন্তা করুক, বা এই স্যারের মাধ্যমে আমি বলতে চাই যে আপনারা শুধু নট অনলি মানে এমপ্লয়িদেরকে মাইনাস করে কস্ট মাইনাস করা হয়, এটা থিঙ্কিং থেকে বের হয়ে আসতে পারি কিনা আমরা। জাস্ট এটা আমার থিঙ্কিং বা আমার অবজারভেশন আমি বললাম। আমার মনে হয় মানে যেহেতু আমি সাপ্লাই চেইনে কাজ করি, কোম্পানির 80% টাকা আমি খরচ করি, তো সেইখানে আমি যদি এখানে একটু ডেভেলপমেন্টের চিন্তা করি, এইভাবে সব ডিপার্টমেন্ট যদি চিন্তা করে, এটা মনে হয় বেটার হবে আর কি। অনেক জায়গা আছে আসলে কাজ করার, সেভিংস মেন্টালিটি থাকতে হবে। এটা সেভিংস করতে গিয়ে আপনাকে ওয়ান শিট পেপার হতে পারে, ওয়ান সিঙ্গেল ইউনিট ইলেকট্রিসিটি হতে পারে,
অনেক রিডিউস, মানে 1 ইঞ্চি রিভারও আমরা নষ্ট করবো না যদি আমরা করতে পারি। একটা প্রজেক্টে যখন আপনি বলবেন যে আমরা যখন প্রজেক্ট ক্লোজ করে চলে আসি কি পরিমাণ আমাদের ওয়েস্টেজ আমাদের সেন্ট্রাল স্টোর গুলোতে আমরা নিই, প্রত্যেকটা জায়গায় সুযোগ আছে করার, অপরচুনিটি, মানে আমাদের ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। তো আমি আপনাদের দুইজনকে ধন্যবাদ জানিয়ে একটা জিনিস অ্যাড করতে চাই। রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডার্স অ্যাসোসিয়েশন আসলে দুটা প্ল্যাটফর্মের উপরে কাজ করবে, মূল দুটা জিনিস, একটা মোটিভেশনাল সেন্টার আর একটা হচ্ছে ইনফরমেশন সেন্টার। তারা কিভাবে মোটিভেট করবে? একটা গ্যাদারিং এর মাধ্যমে মোটিভেট করবে, আপনার এখানে রিক্রিয়েশনের একটা ব্যবস্থা থাকবে, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট থাকবে, ইনফরমেশন সেন্টার তো অবশ্যই হবে, এই জন্য যেখানে যখন সবাই আমরা এখানে এসে বসবো এবং এখানে মালিকরাও আসবে ইনশাল্লাহ একসময়। কখনোই আমরা এইটাকে আমরা একটা প্রতিপক্ষ হিসাবে, কারো প্রতিপক্ষ হিসাবে এটা দাঁড়া করবো না, একটা ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন হিসাবে আমরা কাজ করব। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা বোধহয় অতিরিক্ত সময়ে রান করতেছি, কথা বলতে বলতে ভালো লাগতেছিল এই জন্য কথা বলছিলাম। আমাদের এই তো ভালো ভাই, আমি একটা জিনিস আমি আমার প্রশ্নের মাধ্যমে সব দর্শক মন্ডলীকে জানাই দিতে চাই, আপনারা এই যে ধরেন রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডার অ্যাসোসিয়েশন, এখানে ধরেন কাদেরকে ইনক্লুড করতেছেন বা কিভাবে ইনক্লুড করতেছেন, প্রসেসটা যদি সবাইকে এই মানে এর মাধ্যমে জানাই দেওয়া হয় তাহলে মানুষ লোকজনের সাথে সম্পৃক্ত হতে পারতো বেশি। মানে হোয়াট ইজ দ্য প্রসিডিউর? রিয়েল এস্টেট তো আসলে রিয়েল এস্টেট তো অনেক বড় একটা আমি যেটাকে আপনাকে বলতেছিলাম, অনেক বড় একটা যেখানে 450 রকমের বিজনেসম্যান এটা জড়িত। আমরা পর্যায়ক্রমে আসলে সবাইকে নিয়ে আসবো এই মধ্যে, এবং ব্যাংক ইনক্লুডিং ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন এখানে আসবে আর কি। যাই হোক, সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমাদের কর্পোরেট আড্ডা চলছিল। আমাদের সাথে ছিলেন সাদিকুর রহমান সাহেব, উনি এইচআরডি স্পেশালিস্ট। আমাদের সঙ্গে ছিলেন নূর নবী লিটন, উনি সাপ্লাই চেনে কাজ করেন। আপনারা যারা ধৈর্য ধরে দীর্ঘ সময় আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা একটু দেখে নিই আমাদের কোনো কমেন্ট আছে কিনা। মাঝখানে দেখেছিলাম আসলে কোনো কমেন্ট নেই, সবাই থ্যাংক ইউ বলেছেন আর কি। তো ওপেন হচ্ছে না কেন? না, সবাই ওয়েলকাম জানাচ্ছে, ভেরি রিলিভেন্ট এন্ড ইফেক্টিভ অপিনিয়ন এক্সপ্রেস টু আওয়ার। সবাই বেস্ট উইশেস জানাইছে আপনাদেরকে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। নূর নবী ভাই এবং সাদিকুর রহমান ভাই, আপনাদেরকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ। নেক্সট আমাদের শনিবারের প্রোগ্রাম, শনিবারে আমাদের থাকবে আমাদের অর্থনীতির উপরে, রিয়েল এস্টেট আজকের টপিকটা একটু বলে, আগামীর অর্থনীতি এবং রিয়েল এস্টেট সেক্টর। এবং আগামী বুধবার নিশ্চয়ই আমাদের কোনো কর্পোরেট হবে, অন্য নতুন কোনো অতিথিদেরকে সাথে নিয়ে। সে পর্যন্ত ধন্যবাদ অতিথিবৃন্দ। আসসালামু আলাইকুম।